শেষ রাতে এসেও বান্ধবীদের জ্বালায় ঘুমাতে পারছে না ফারহা। চারজন একসাথে আছে মানেই তাদের আলোচনা বিশ্বের বড় বড় গবেষণাগারকেও হার মানাবে। উপায় না পেয়ে ফারহা একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এবার একটু ঘুমাতে পারলেই হয়। সকালে ঘুম কাতর চোখে হাত দিয়ে চোখ কচলাচ্ছে ফারহা। ভোরের আলো ফুটে উঠেছে। রুমের বাইরে কয়েকজন চা নাস্তা নিয়ে দৌড়াদৌড়ি করছে। বাকিরা হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি। আইরিন, সাথী, সুমাইয়া সবাই এখনো ঘুমুচ্ছে। তিনজন মিলে সারা রাত রুমটা একবার উল্টো করেছে আর একবার পাল্টা করেছে। এমন অবস্থা করেছিল তিনজন মিলে। শেষ রাতে ঘুমিয়ে এখন মরার মতো পড়ে আছে। ফারহা আরো কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। না, ঘুম আসছে না আর। রুম থেকে বেরিয়ে বাইরে এলো। ফারহাকে দেখে লতা রহমান এগিয়ে এসে বলল, ফ্রেশ হয়েছো? ফারহা দুই দিকে মাথা নাড়ায়। লতা রহমান আবার বলে, ওয়াশরুমে গেলে এক পাশে টুথ পাউডার পাবে, ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা তৈরি করছি, আর বাকিদেরও ডেকে দিও। ফারহা লক্ষ্মী মেয়ের মতো ঘুমো ঘুমো চোখে একপাশে মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি জানালো। শাকচুনিগুলো যেই মরার মতো ঘুমোচ্ছে, মনে হয় না ডাকলে উঠবে এখন। তাই ফারহা হাঁটতে হাঁটতে ছাদে চলে গেল। দেখে আবরার আগে থেকেই ছাদে হাঁটাহাঁটি করছে। আবরারকে দেখে নেমে যাওয়ার জন্য পা বাড়াতেই ডাক দেয় আবরার। ফারহা দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো। আবরার তার কাছে এসে শান্তভাবে বলল, সরি। ফারহা একটু ভ্রুকুচকে বলল, সরি কেন? আবরার শান্তভাবে বলল, কালকের ব্যবহারের জন্য। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আমি জানতাম না আপনার রুমে বাইরের কেউ প্রবেশ করাটা আপনি পছন্দ করেন না। আবরার আর কিছু না বলে অন্যদিকে তাকিয়ে রইল। ফারহা আবার বলল, আচ্ছা, ওই ছেলেটা আপনার কি হয়? আবরার বলল, কোন ছেলেটা? ওই যে একটু ফর্সা করে লম্বা ব্লু শার্ট পরেছিল, কালকে দেখলাম। ও, সাদাফের কথা বলছো? আমার বাবার বন্ধুর ছেলে। কেন, কি করেছে সে? না কিছু না, এমনি। বলেই নিচে চলে আসলো ফারহা। রুমে এসে বাকি বান্ধবীদের টেনে তুলল। 9টা বাজে। এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে। আবরারের অনেকবার ফোনের কারণে দুপুরে বরপক্ষ আসার একটু আগে আসলো ফারদিন। ফারহা এগিয়ে গিয়ে বলল, এতক্ষণে এলে কেন ভাইয়া? কোনো সমস্যা? আর কালকে এভাবে ফোন কেটে দিলে কেন? প্রশ্নগুলোই একটু বিরক্তি নিয়ে ফারদিন বলল, এত কথা বলিস না তো, ভালো লাগছে না। বলেই সামনের দিকে চলে গেল। হা হয়ে তাকিয়ে আছে ফারহা। ভাইয়া তো তার সাথে এভাবে কথা বলে না। কাল থেকে ভাইয়ার কি হলো হঠাৎ? সামাজিকভাবে বিয়েটা শেষ হলো। আইরিনকে বিদায় দিচ্ছে সবাই। গতকাল থেকে হাসি খুশি মেয়েটাও এখন কাঁদছে সবাইকে ধরে। আমারও খুব খারাপ লাগছিল। আমাকেও হয়তো একদিন এমন একটা জায়গায় এসে দাঁড়াতে হবে। সাদাফকে গতকাল রাতে দেখেছিল সে, আর বিয়ের আগে দুপুরবেলায় এসেছে। ফারহার সাথে কথা বলতে চেয়েছিল বারবার, বাট সুযোগ পায়নি, দেখে হয়তো হয়নি। আইরিনকে বিদায় দিয়ে ফারদিনকে খুঁজতে লাগলো ফারহা। ভাইয়ের মতিগতি ভালো লাগছে না তার কাছে। দেখে সবার বিপরীত পাশে একা দাঁড়িয়ে আছে সে। ফারহা গিয়ে পেছন থেকে কাঁধে হাত রাখতেই চমকে ওঠে, চোখের পানি মুছে নেয় ফারদিন। ফারহার দিকে চেয়ে একটু হাসলো। ফারহা বলল, কাঁদছো কেন ভাইয়া? কই না তো। আমার কাছে লুকানোর চেষ্টা করেও লাভ হবে না ভাইয়া। কাঁদছো কিনা ওটা জিজ্ঞেস করিনি, কেন কাঁদছো তা জিজ্ঞেস করেছি। ফারদিন একটু হেসে ফারহার গালে হাত রেখে বলল, একদিন আমার বোনটাকেও এভাবে বিদায় দিয়ে দিতে হবে, তাই না রে? ফারহা ভালোই বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল আছে, কারণ ফারদিন এত সহজে কান্না করার মানুষ না। তবুও এই মুহূর্তে ফারদিনকে কিছু বলাটা ঠিক মনে করছে না সে। তখনই আবরার তাদের পাশে গিয়ে দাঁড়ায়। বাকিরা আইরিনকে বিদায় দিয়ে সবাই বাড়ির দিকে হাঁটা ধরল। আবার কেউ গেটের কাছে দাঁড়িয়ে এখনো তাকিয়ে আছে। আবরারের সামনে ফারদিন সম্পূর্ণই স্বাভাবিক, যেন কিছুই হয়নি তার। আবরারের কাঁধে হাত রেখে বলল, আচ্ছা দোস্ত, ফারহাকে নিয়ে আমি চলে যাচ্ছি বাড়ির দিকে। বুঝিসই তো, বাবা মা তাকে নিয়ে কেমন টেনশন করবে। আবরারের মনটা আজ খুবই বিষণ্ণ। একমাত্র বোনটাকেও বিদায় দিয়ে দিয়েছে আজ। বাসাটাও কেমন ফাঁকা ফাঁকা লাগবে আজ থেকে। এসব চিন্তা ভাবনা তার মনকে আরো বিষণ্ণ করে তুলছে। আবরারের দিকে চেয়ে বলল, এখনই চলে যাবি? আজকে থেকে যা, মনটা খুবই বিষণ্ণ আমার। তোর সাথে থাকলেও মনটা কিছুটা ভালো হবে আমার। তাছাড়া ফারহাও তো আইরিনের মতো আমার বোনই। তোরা থাকলে মনকে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারবো।
আবরার আর ফারদিন সেই ছোটবেলার বন্ধু, কখনো কারো কথা কেউ ফেলে দিতে পারে না। কিন্তু আজ এখানে একটুও মন টিকছে না ফারদিনের, অস্থির লাগছে খুব তাকে। একটা শ্বাস নিয়ে আবরারকে বলল। আবরার একটু হাসির রেখা টানার চেষ্টা করে বলল, না রে দোস্ত, বাবা মা খুব টেনশন করবে। আর গতকালকেও ফারহাকে এখানে রেখে যাওয়ার জন্য খুব কষ্ট করে বোঝাতে হয়েছে তাদের। জানিসই তো, আমার একটাই বোন। বাবা মা কখনো তাদের একমাত্র মেয়েকে চোখের আড়াল করতে চায় না। কলেজে গেলেও তারা অস্থির হয়ে থাকে মেয়ের জন্য। চোখের আড়াল হলেই যেন ফারহাকে খুঁজতে থাকে তারা। বুঝিসই তো বাবা মায়ের মন। আচ্ছা, তাহলে ফারহাকে পৌঁছে দিয়ে তুই আবার এখানে আসিস। আমি সন্ধ্যার আগেই তোর কাছে আসছি। আবরার একটু হেসে বলল। আচ্ছা। ফারহাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ফারদিন। ফারহা এত কথা বললেও ফারদিন নিশ্চুপ। বাসায় এসে জামা চেঞ্জ করে খাটে লম্বা হয়ে শুয়ে রইল ফারহা। হিসেব মেলানোর চেষ্টা করছে। প্রথমত সাদাবের সাথে প্রায় 1 বছর পর দেখা, তাও কি বিশ্রী ভাবে, ভাবতেই ছি সূচক শব্দ মুখ দিয়ে বেরিয়ে আসে। দ্বিতীয়ত ফারদিন ভাইয়া কখনো এমন আচরণ করে না, আর ফারদিনকে ছোট থেকে তেমন একটা কাঁদতে দেখেনি ফারহা। কিছু কারণ তো নিশ্চয়ই আছে যা ভাইয়া বারবার আড়াল করতে চাইছে। আর শেষে হবে কালকে আবরারের সাথে ঘটে যাওয়া মুহূর্তগুলো। রুমে ঢোকায় আবরারের কড়া বকাবকির মাঝেও একটা মায়াময়ী দৃষ্টি দেখেছে সে। কিছুক্ষণ পর আবার সব রাগ হাওয়া হয়ে গেল। তাকে বিহিতি লাগিয়ে দেওয়া মুহূর্তটা, সকালে ছাদে দুজন একা কথা বলা, সময়গুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে তার। সন্ধ্যার সময় মায়ের ডাকে উঠে রুম থেকে বের হয় ফারহা। মায়ের কাছে যেতেই মা বলল 4 কাপ চা বানাতে। প্রতিবেশী চাচি এসেছে। ফারহা চুপচাপ রান্নাঘরে গিয়ে চা বসালো। ওদিকে তাদের মাঝে জমিয়ে আলোচনা চলছে। ফারহা বারবার বিয়ের কিছু টপিক শুনতে পাচ্ছে আলোচনার মাঝখানে। বাড়িতে কোনো বিয়ের টপিক উঠলেই বুকটা ধুকপুক করতে থাকে তার। না জানি কোন দিন তার বিয়ে নিয়ে পড়ে সবাই। আজও একটু একটু ভয়ে বুকটা ঢিপ ঢিপ করছে তার। চা হাতে তাদের সামনে এগিয়ে গেল ফারহা। চা রেখে মায়ের একপাশে গিয়ে দাঁড়ায় সে। চাচি মায়ের কাপে চুমুক দিয়ে বলল। এর মাঝে মা বলল, তো পরে মেয়েটাকে পেয়েছে কোথায়? চাচি আবারও চায়ের কাপে চুমুক দিয়ে বলল। চাচির কথায় থামিয়ে ফারহার মা তাকে বলল, তুই চলে যা ফারহা, বড়দের মাঝে থাকতে নেই। মায়ের কথায় চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছে ফারহা। প্রতিবেশী নামক এই মহিলাটাকে দেখলেই মেজাজ খারাপ হয় তার। এই মহিলার কাজই হলো এর কথা গিয়ে তাকে বলা, ওর কথা এসে অন্যকে বলা। এখানেও এসেছে নিশ্চয়ই তানিয়া নামক মেয়েটার কথা সবাইকে বলতে। এর মাঝে ফারহাকে নিয়ে টপিক উঠলেই থমকে যায় সে। তবুও চুপচাপ দরজার আড়ালে গিয়ে শুনতে চেষ্টা করে ওই মহিলা বাবা মাকে কি কান পড়া দিচ্ছে। এর মাঝে বাবা তাকে থামিয়ে দিয়ে বলল, এতক্ষণ অন্যের গীবত গিয়েছেন, কিচ্ছু বলিনি, কিন্তু শেষে যে আমার মেয়েকে নিয়ে বাড়তি 2-3 লাইন অ্যাড করলেন, এগুলো আর কখনো বলার চেষ্টা করবেন না, বিশেষ করে আমার সামনে কখনো বলবেন না। বাবা আবার বলল, আমাদের মেয়ের প্রতি আমাদের পুরো বিশ্বাস আছে। আমাদের মেয়ে কখনো আমাদের কথার বাইরে যায়নি, আর কখনো যাবেও না। এর মাঝে মা ফোরন কেটে বলল, আর ফারহা এমন কাজ করলে তাকে মেয়ে হিসাবে স্বীকারই করব না, ত্যায্য মেয়ে করে দেব, তবুও অন্যায়কে প্রশ্রয় দেব না। একটা কথাই যেন ভয়ে বুকটা কেঁপে ওঠে ফারহার। মায়ের কথায় বুকটা ধুক ধুক করলেও বাবার কথা শুনে ভালো লাগছে যে তার প্রতি তাদের কত বিশ্বাস। সারা বাড়িতে কোলাহলপূর্ণ পরিবেশ। আসার সময় সারা রাস্তা কেঁদেছিল আইরিন। আইরিন অনেকের কাছেই শুনেছে বিয়ের পর স্বামীর বাড়ি যাওয়ার সময় মেয়েটা কান্না করলে তাদের হাজবেন্ড অনেকে ভাবে বোঝানোর ট্রাই করে, তাদের কতভাবে কথা বলে, তাদের স্বাভাবিক করার চেষ্টা করে। কিন্তু আইরিনের হাজবেন্ড মাহিন তার দিকে একবারের জন্য ফিরেও তাকায়নি। পুরোটা সময় আইরিনের থেকে দূরে বসে বাইরের দিকে তাকিয়েছিল। এখন রাত হয়েছে অনেক, সারা ঘর জুড়ে কোলাহল। বাট এখানে আসার পর মাহিনকে এক মুহূর্তের জন্যও চোখে পড়ছে না তার। এখানে প্রায় সবাই অচেনা।
মাহিনকে একটু চিনে তাও বিয়ে হয়েছে নিজের স্বামী এটা ভেবে। বিয়ে ঠিক হওয়ার পর তেমন কথা বলার সুযোগ পায়নি তার সাথে। ফ্যামিলিগতভাবে ঠিক হয়ে হুটহাট হয়ে গেছে সব। আইরিন প্রথমে কান্না করলেও মাহিনের ছবি দেখার পর সেও রাজি হয়ে যায়। আইরিনকে একটা সাজানো ঘরে বসিয়ে দিয়ে চলে গেল সবাই। একা একা বসে আছে সে। বারবার মাথা তুলে দরজার দিকে তাকিয়ে দেখছে মাহিন আসছে কিনা, কিন্তু প্রায় ঘন্টা খানেক হতে চলল, এখনো মাহিনের খবর নেই। ভয়ে বুক ধুকপুক করছে আইরিনের। তার সামনে কি বলবে সে, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। তবুও অপেক্ষা করে যাচ্ছে চুপচাপ। ওদিকে ব্যালকনিতে ফ্লোরে বসে দেওয়ালের সাথে হেলান দিয়ে চুপচাপ আকাশের দিকে চেয়ে আছে ফারদিন। হাতে আইরিনের একটা ছবি, চক্ষু যুগল রক্তিম আভা ধারণ করে আছে তার। গতকাল রাতেরও দিনের বেলায় ভাইয়ার অদ্ভুত আচরণটা নিয়ে টেনশন কমছে না ফারহার। তাই বিষয়টা জানতে ভাইয়ের রুমের দিকে আগাতে থাকে সে। রুমে এসে ফারদিনকে না দেখে ব্যালকনিতে আসে সে। নিয়ে ফ্লোরে বসে আছে। ফারহা এগিয়ে গিয়ে তার কাছে বসলো। ছবিটা হাতে নিতেই চমকে উঠল সে। ফারদিনের দিকে অদ্ভুত চাহনি দিয়ে বলে, কারণটা তাহলে এটা ছিল ভাইয়া? ফারদিন এবার কেঁদে উঠে বলে, আজ ওর বাসর, বিয়ে হয়ে গেছে ওর। বন্ধুর বোন দেখে মান সম্মানের দিকে তাকিয়ে চাইলেও কিছু করতে পারিনি আমি। আপনার স্যার কিন্তু সেই হ্যান্ডসাম, তাই না দোস্ত? দাঁত কেলিয়ে কথাটা বলল সাথী। আইরিন পাশ থেকে বলল, আমার ভাইটাকে কি তোরা চোখ দিয়ে গিলে খাবি নাকি? সাথী মুখ দিয়ে সূচক একটা শব্দ ছেড়ে বলল, সুন্দরকে সুন্দর বলবো না তো কি বলবো? মুখ ফসকে পাশ থেকে ফারহা বলল, আমারও স্যারকে খুব ভালো লাগে। ফারহার কথায় কেউ কিছু বলছে না। ফারহা পেছনে তাকিয়ে দেখা মাত্রই আবরার তাদের পাশ দিয়ে হেঁটে গেল। মুহূর্তেই জিভে ছোট্ট একটা কামড় দিল ফারহা। ইসরে, স্যার কিছু শুনে ফেলেনি তো? কিন্তু তা নিয়ে আলোচনা বন্ধ হয়নি ফ্রেন্ড মহলের মাঝে। ক্লাসেও চলছিল লুকিয়ে আলোচনা, যেটা সূত্র ধরে আবরার স্যার সারা ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল। শেষে যাওয়ার সময় আস্তে করে বলল, এখন তোমার পড়াশোনা করার বয়স, এসব করার বয়স না। সেদিনের পর থেকেই আইরিন তাকে ভাবি বলে সম্বোধন করে। মাঝে মাঝে আইরিন বলতো আবরারও ফারহাকে পছন্দ করে, সেটা আইরিন বোঝে, বাট তা আবরার প্রকাশ করতে চায় না। এসব নিয়ে ফারহাকে কতদিন খেপিয়েছে তার হিসেব নেই। বাট আজ ফারদিনের মুখে কিছু কথা শুনে সকল চিন্তাভাবনা হাওয়ায় উড়িয়ে গেল তার। আইরিনের ছবি হাতে নিয়ে ফারদিনকে এভাবে কাঁদতে দেখে ফারহা বলল, এতই যখন ভালোবাসতে তাহলে কাউকে বলনি কেন এতদিন? কেন চুপ করেছিলে ভাইয়া? কাউকে না বললে অন্তত আমায় বলতে তুমি। যা হওয়ার তা পরে দেখা যেত। কেন চুপ থেকে এখন আফসোসের পাহাড় বইছো? ফারদিন চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বলল, আমি চাইনি আইরিনের বিষয়টা নিয়ে আমাদের মাঝে বন্ধুত্ব শেষ হয়ে যাক। আর আবরার এটা কখনোই মেনে নিত না। তুই তো জানতি আমাদের বেস্ট ফ্রেন্ডের তালিকায় 3 জন ছিলাম। ফারহা একটু ভেবে বলল, তুমি, আবরার ভাই আর সোহেল ভাই। কিন্তু সোহেল ভাইয়ের সাথে তোমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আবরার ভাইয়া নাকি চর মেরেছিল তাকে। ফারদিন বলল, কিন্তু আবরার সেদিন কেন এমন করেছিল জানিস? ফারহা দুই দিকে মাথা নাড়িয়ে না বলল। ফারদিন একটু মুচকি হেসে বলল, সোহেল তোকে পছন্দ করত, আর সেটা আমাকে সরাসরি বলতে পারেনি দেখে আবরারকে বলে আমায় রাজি করাতে চেয়েছিল। কিন্তু আবরার সেদিন সোহেলের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, দুশ্চরিত্র বলে তাড়িয়ে দিয়েছিল, আর বলেছিল বন্ধুর বোন মানে তোরও বোন। বোনের দিকে কিভাবে বাজে নজর দিস, কোন সাহসে? দুশ্চরিত্রের সাথে আরও যাতা বলেছিল। ফারদিনের কথায় চোখ বড় বড় করে তাকাই ফারহা। এই সামান্য বিষয়টা নিয়ে এত বছরের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেল তাদের। ফারদিন আবারও বলতে লাগলো, সেদিনই আইরিনের বিষয়টা মনের ভেতর মাটি চাপা দিয়ে দিয়েছিলাম আমি। মাঝে মাঝে আফসোস হতো কেন আবরারের বন্ধু হতে গেলাম। আবার এটা ভেবেও নিজেকে সান্ত্বনা দিতাম, তার মতো বন্ধু পাওয়াও তো ভাগ্যের ব্যাপার। মাঝে মাঝে মনে হয় আমরা বন্ধু না, যেন 2 ভাই।
হালকা ভয়েই যেমন ফারহার বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ তৈরি করে, তেমন আজও বুকের ভেতরটাই টিপ টিপ করতে শুরু করলো। এত কাহিনী আগে জানলে কখনো আবরারের প্রতি তার এত ফিলিংস কাজ করতো না। তাহলে তারও কি এখন উচিত আবরারের জন্য তৈরি হওয়া বিন্দু বিন্দু ফিলিংসগুলো একটা একটা করে চাপা দেওয়া শুরু করা? এর মাঝে ফারদিনের কথায় ধ্যান ভাঙে ফারহার। ফারদিন খুব করুণ গলায় বলল, কথাগুলো কাউকে বলবি না প্লিজ, কারণ এসব কথা জানাজানি হয়ে গেলে আরিয়ানের সংসারে অশান্তি তৈরি হতে পারে। আমি চাই না আমার কারণে তার শান্তি নষ্ট হয়ে যাক। সে সারা জীবন সুখে থাকুক, এটাই আমার চাওয়া। রাত ধীরে ধীরে গভীর হতে লাগলো, আর এদিকে সেই অনেকক্ষণ ধরে মাহিনের জন্য অপেক্ষা করছে আইরিন। চারপাশের কাঁচা ফুলের সুবাস ভেসে উঠছে, আর এদিকে ভয়ে বুকটা ধুকপুক করছে আইরিনের। এরপর কি হবে ভাবতে ভাবতে মাথায় ভর করে আছে নানান দুশ্চিন্তা। ভাবতে ভাবতে দরজায় আওয়াজ পেতেই নড়ে চড়ে বসে সে। মাহিন এসেছে রুমে। সুদর্শন দেখতে পারফেক্ট একটা মানুষ তার চোখে, তাই তো ছবি দেখেই বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। যদিও মেয়েকে এখন বিয়ে দিতে চায়নি আইরিনের বাবা মা, তবে ছেলে ও ছেলের কোয়ালিফিকেশন আর ছেলের কেরিয়ার দেখে প্রস্তাব ফিরিয়ে দেয়নি তারা। চাকরির সুবাদে 6 মাসের জন্য আমেরিকা পাড়ি দেবে সে। এই তো 10-12 দিন পরই ফ্লাইট, তাই তাড়াহুড়ো করে মাহিনকে বিয়েটা করিয়ে দিল তার ফ্যামিলি। রুমে এসে খাটের পাশে এসে দাঁড়ায় সে। আইরিন মাথা নিচু করে বসে আছে। মাহিন হাত ঘড়ি খুলতে খুলতে বলল, কয়েকটা কথা বলবো, মন দিয়ে শুনেন। বিয়ের আগে আমি খুব বেশি পরিচিত ছিলাম, বিষয়টা কিন্তু এমনও নয়। আমার ফ্যামিলি থেকে হুটহাট এই সিদ্ধান্ত, আর আপনার ফ্যামিলিও রাজি হয়ে যায়। এর মাঝে আমি আপনাকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু আপনিও নাকি আমার ছবি দেখে বিয়েতে মত দিয়ে দিলেন। আমার ফ্যামিলিও হয়তো ভেবেছিল আপনি দেখতে সুন্দরী বলে আমিও সব মানিয়ে নিব। এরপর আমার চলে যাওয়ার সুবাদে বিয়েটাও খুব তাড়াহুড়া করে হয়ে গেল। বাট এখন আপনি এটা ভাববেন না যে আপনাকে আমার পছন্দ হয়নি বা বিয়েতে আমার মত ছিল না দেখে আপনাকে বাড়ি থেকে বের করে দিব। এমনটাও করব না আমি। আপনি এই বাড়িতে আপনার মতো করেই থাকতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। তবে আমার স্ত্রী হওয়ার অধিকারটা চাইবেন না। কথাগুলো আমি আপনাকে বিয়ের আগেই বলতে চেয়েছিলাম, বাট বলতে পারিনি দেখে এখন বলছি। এখন আমি চাইলে আপনাকে ডিভোর্স দিতে পারবো, বাট বাবা মা এটা কখনোই মেনে নিবে না। তাই বাকি সিদ্ধান্তটা আপনার। শুধু বউ নামে এই বাড়িতে থাকবেন নাকি এখান থেকে চলে যাবেন, আর এখানে থাকলেও রানীর বেশে থাকতে পারবেন, ওটা নিয়ে ভাববেন না। বলেই একটা ট্রাউজার আর টাওয়েল দিয়ে ওয়াশরুমে চলে গেল মাহিন। এতক্ষণের এই মুহূর্তটা যেন পুরোটাই মাথার উপর দিয়ে গেল আইরিনের। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না, মাথাটা ভন ভন করতে শুরু করলো তার। প্রথম দেখায় কাউকে ভালোবেসে ফেলে তার মুখে এমন কিছু শোনার জন্য অপেক্ষায় ছিল না সে। কত কিছুই তো ভেবে রেখেছিল সে। বিয়েটা হবে, এরপর মাহিনের সাথে পরিচয়টা হবে এই 10-12 দিনেই। তারপর মাহিন চলে গেলে ফোনে কথা হবে তাদের। গভীর রাত পর্যন্ত লুকিয়ে লুকিয়ে ফোনে প্রেম করবে দুজন। কেউ দেখবে না তাদের এই লুকোচুরি প্রেম। ধীরে ধীরে তৈরি হবে মাহিন ফিরে আসার অপেক্ষাটা। হুট করে একদিন এক আকাশ সমান আনন্দ নিয়ে ফিরে আসবে মাহিন। সেই আনন্দে মহাকাশের তারাগুলো মিটমিট করে জ্বলতে থাকবে তার। বাট আজ সব স্বপ্নই যেন দীর্ঘশ্বাসে পরিণত হয়ে গেল। আজ আর ঘুম আসছে না ফারহার। ফারদিনের কথাগুলো এক পাশে রাখলো আর অন্য পাশে রাখলো আবরারকে। দুটোই মেলানোর চেষ্টা করছে সে। ফারদিনের ভালোবাসা হারানোর কষ্টটা সে একটু হলেও অনুভব করতে পারছে, কিন্তু এসবের মাঝে তার ভাবনায় বারবার নতুন করে আবরারকে কেন জড়িয়ে ফেলছে তা সে নিজেও বুঝে উঠতে পারছে না। আজ এই বুকের বাপাসটাই টিপ টিপ শব্দ করছে কেন? কিসের এত ভয়? বিষণ্ণ মনে ব্যালকনিতে বসে আছে ফারহা। তখনই পাশে এসে বসে ফারদিন। ফারহার দিকে রাগী দৃষ্টিতে চেয়ে বলল, তুই নাকি 2 দিন ধরে কোচিংয়ে যাচ্ছিস না, সমস্যা কি? ফারদিনের কথায় একটু বিষণ্ণ মন নিয়ে বলল, কিছু না, এমনি ভালো লাগছিল না তাই যাচ্ছি না, কালকে থেকে যাব। তা তো যাবি। আর এমনিতেই আবরার বলেছে কাল থেকে 10 মিনিট আগে কলেজ ও কোচিংয়ে না পৌঁছালে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবে। আচ্ছা। ফারদিন চলে গেলেও বিষণ্ণ মনে বসে রইল ফারহা। ফোনটা বের করে আইরিনকে কল দেয়। একবার কল হতেই রিসিভ করে আইরিন বলল, ফারু বল।
ফারহা একটু অভিমানী কণ্ঠে বলল, বল মানে? শ্বশুরবাড়ি যাওয়ার পর একবার ফোন দেওয়ারও প্রয়োজন মনে করলি না তুই? আগে তো ঠিকই বলতি আমাদের বন্ধুত্ব চিরকাল থাকবে, আর এখন শ্বশুরবাড়ি পা রাখতেই ভাব বেড়ে গেছে তোর। আইরিন শান্ত গলায় বলল। না রে, একটু ব্যস্ত ছিলাম তো, তাই ফোন দিতে পারিনি। আইরিনের কণ্ঠ একটু গম্ভীর দেখে ফারহা বলল, কি হয়েছে তোর? এভাবে কথা বলছিস কেন? না কিছু না, মনটা ভালো ছিল না তাই। মন খারাপ কেন? হাজবেন্ড বকেছে নাকি? আরে না, ও তো খুব ভালো, ওর মতো মানুষ হয় না। আমি মনে কষ্ট পাবো বলে একটা ধমকও দেয় না। বলেই একটা শ্বাস নিল আইরিন। ফারহা বলল, আচ্ছা, কালকে থেকে কলেজে যাবি? না রে, আরো 2-1 দিন যাওয়া হবে না, তুই একাই যাস। কোচিংয়েও যাওয়া হয় না। কাল থেকে না গেলেও তোর ভাই নাকি ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখবে। আইরিন একটু হাসার চেষ্টা করে বলল, বিয়ের আগেই এত অত্যাচার শুরু করেছে আমার ভাবিটার উপর। চুপ, একদম বাজে বকবি না। তোর ভাই আমারও ভাই, তাই ভাই ইজ ভাই, অন্য কিছু নাই। থাক, ঢং করা বাদ দে, জানি না আমি। চুপ কর তো, ফোন রাখ। ফোন রাখার পর রুম থেকে মায়ের ডাক কানে ভেসে আসলো। পরদিন সকালের নাস্তা সেরে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে ফারহা। কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল সে। রাস্তার পাশ ধরে হাঁটছে, একটা খালি রিকশাও চোখে পড়ছে না। হঠাৎ পেছন থেকে ফারহা বলে কারো ডাক শুনতেই থমকে পেছন ফিরে তাকায় সে। দেখে সোহেল ভাই দৌড়ে তার সামনে এসে হাঁপাতে লাগলো। তারপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, যদিও তার সাথে ফারহা কথা বলতে ইচ্ছুক নয়, তবুও ভদ্রতার খাতিরে বলল, জি ভালো, আপনি কেমন আছেন? খেয়াল করিনি, সরি। আপনার আনন্দে আমি কেন আনন্দিত হব? আর হ্যাঁ, আসি, সময় নেই আমার। এমনিতেও আজ রাস্তায় খালি রিক্সাও পাচ্ছে না, তার উপর ওর সাথে বক বক করে অনেকটা সময় নষ্ট হলো। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8:55 বাজে, আর ওইদিকে 9টায় ক্লাস। আর আজ মঙ্গলবার, প্রথম ক্লাস ওই খাটাসটার। লেট হলেই ক্লাসের মঙ্গল উদ্ধার করে ছাড়বে। কলেজে গেট দিয়ে প্রবেশ করতেই দেখে 9:03 বাজে। ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। সব স্টুডেন্ট ক্লাসরুমে চলে গেছে। ভয়ে দোয়া দরুদ পড়তে পড়তে ক্লাসরুমের দিকে চলে গেল সে। যেতে যেতে সব মিলিয়ে অলরেডি ক্লাসের 5 মিনিট লেট। দরজার সামনে দাঁড়িয়েই ফারহা বলল, মে আই কাম ইন স্যার? ভেতর থেকে করা জবাব, নো, স্ট্যান্ড আউট সাইড দ্য ডোর। সরি স্যার, আর এমনটা হবে না, আসলে গাড়ি পেতে লেট হয়ে গেছে। নো এক্সকিউজ। একরাশ বিরক্তি নিয়ে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে ফারহা। সোহেলকে মনে মনে ইচ্ছে মতো গালি দিচ্ছে সে। ওর কারণেই একটা গাড়ি মিস করেছিল তখন। অবশেষে পাক্কা 10 মিনিট পর ক্লাসে প্রবেশ করার অনুমতি পেল সে। কি ভাবিজি, শুনলাম আজ নাকি ক্লাসের বাইরে দাঁড় করে রেখেছিল তোমাকে। আমার ভাইটা পারেও বটে। আইরিনের কথায় মাথাটা এবার আরো গরম হলো তার। রাগ নিয়ে বলে, তোর ভাই যেমন খাটাস তুইও তেমন খাটাস। একজনের নাচায় আরেকজনের তালি বাজায়। হা হা, আচ্ছা শোন, কাল থেকে আমিও যাব কলেজে। সত্যি? এখানে সারাদিন বসে থাকতে ভালো লাগে না। আচ্ছা চলে আয়, মজা হবে অনেক। পরদিন একটু আগেই ভার্সিটিতে চলে গেল তারা। ক্লাসরুমে ব্যাগ রেখে বাইরে আড্ডা দিচ্ছিল বান্ধবীরা মিলে। কিছুক্ষণ পর ক্লাসের সময় হওয়ায় সবাই ক্লাস কক্ষের দিকে হাঁটা ধরল। টেবিলে এসে বসে ব্যাগ সরাতেই একটা ঝাটকা খেল ফারহা। দেখে ব্যাগের নিচে একটা গোলাপ ফুল আর একটা চিরকুট। চিরকুট না, এটাকে চিঠি বলা যায়, কারণ চিরকুট হলে লেখা অল্প হতো, আর এখানে লেখা অনেক। আর শেষে ছোট্ট করে লেখা ইতি আবরার। ভয়ে হাত পা হালকা কাঁপুনি তৈরি হলো তার। আবরার হুট করে চিঠি আর ফুল দিল কেন? সে তো এমনটা করবে বলে কল্পনাও করতে পারেনি ফারহা। তবুও সকলের আড়ালে চিঠি আর ফুলটা ব্যাগের ভিতর ঢুকিয়ে নিল ফারহা। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেও ক্লাসে মন বসছে না কিছুতেই। প্রথম ক্লাসটা শেষ হতেই ব্যাগ থেকে হালকা বের করলো চিঠিটা। একটু একটু পড়তে শুরু করলো। প্রিয় চোরাবালি, প্রথমেই অবাক হচ্ছ সম্বোধনটা দেখে। ভাবছো চোরাবালি আবার কেমন সম্বোধন? তবে এটারও যথেষ্ট কারণ আছে। তোমায় যেদিন প্রথম দেখেছি সেদিন থেকেই ধীরে ধীরে কখন যে তোমার প্রেমে পড়ে গেলাম তা নিজেও বুঝতে পারিনি। তোমার মাঝে সেভাবে হারিয়ে যেতে শুরু করলাম, যেভাবে কোনো মানুষ চোরাবালিতে পড়লে নিজেকে হারিয়ে ফেলে। আমিও ঠিক সেইভাবেই তোমার মাঝে হারিয়ে ফেলেছি নিজেকে।
আহত হয়েছি তোমার মায়াবী চোখের দৃষ্টিতে। আমি আহত, ভীষণ আহত। ইতি, আবরার। চিঠিটা পড়ে হাত পা আরও কাঁপতে শুরু করলো ফারহার। এগুলো কি সব লিখেছে আবরার স্যার? তাহলে কি সত্যিই আবরার স্যার তাকে ভালোবাসে? আমার আজ বিশ্বাসই হচ্ছে না। চিঠিটা ব্যাগে ঢুকিয়ে ব্যাগের উপর মাথা থেকে মুখ লুকিয়ে বসে আছে ফারহা। হয়তো এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। আবরার স্যার আমায় প্রেমপত্র দিয়েছে, এটাও কি সম্ভব? নিজেরই বিশ্বাস হচ্ছে না আজ। তার মতো একটা মানুষের সাথে প্রেমপত্র শব্দটি কিছুতেই মিলছে না। তাহলে কি স্যারও আমায় সত্যিই পছন্দ করে? টেবিলে শোয়ার মতো করে ব্যাগে মাথা রেখে মুখ লুকিয়ে এসব ভাবছে ফারহা। চিঠি আর ফুল দুটোই ব্যাগের মাঝে খুব যত্ন করে লুকিয়ে রেখেছে। তার এখন কি করা উচিত? চিঠির উত্তর দিবে নাকি চুপচাপ বসে থাকাই ভালো হবে? না, উত্তর না দিলে যদি স্যার রাগ করে, এর চেয়ে ভালো উত্তর দেওয়াটাই ঠিক হবে। যা হওয়ার তা পরে দেখা যাবে। ক্লাসের ফাঁকে লুকিয়ে খাতার মাঝে একটা লেখা লিখল সে। অন্যের চোখের দৃষ্টিতে নিজে আহত হয়েছেন ভালো কথা, তাই বলে এইভাবে হুটহাট চিঠি লিখে আরেকজনের হৃৎপিণ্ডে আঘাত করাটা কিন্তু অন্যায়, ভীষণ অন্যায়। এরপর আর ক্লাসে মোটেও মন বসেনি তার। ছুটির পর একে একে সব চলে যেতে লাগলো সবাই। ক্লাস খালি হতেই লেখাটা ওই টেবিলে রেখে চলে গেল সে। সোজা হেঁটে গেটের বাইরে, পেছন ফিরেও তাকালো না। বাসায় আসার পর থেকেই অস্থিরতা ভাবটা ধীরে ধীরে বাড়তে লাগলো তার। পরদিন কলেজে আসলে সেই একইভাবে আর একটা চিঠি পায় সে। সত্যি তো, এই মারাত্মক অন্যায়ের কি শাস্তি হওয়া উচিত বলো তো? আচ্ছা যাই হোক, তুমি সেই শাস্তিটা নিজ হাতে দিও। একটু হাসলো ফারহা। এই লোকটার চলাফেরার সাথে চিঠির ভাষাগুলো একদমই বেমানান। আজ আর কিছু লিখলো না ফারহা। বাড়িতে আসার পর থেকে রুমে বসে আছে চুপচাপ। আবরারের কথা ভাবতেই বারবার হাসি পায় তার। এমন লাগছে কেন তার? অদ্ভুত। কাল শুক্রবার, কলেজ বন্ধ, একদিন আর দেখা হবে না তাদের। সেটা ভেবেও মনটা খারাপ হয়ে ওঠে। বাসায় সবাই স্বাভাবিক ভালো চললেও মাহিন প্রয়োজন ছাড়া তেমন একটা কথা বলে না আইরিনের সাথে। তার সব কিছুতেই যেন একটা বিরক্তির ছাপ লক্ষ্য করে আইরিন। আর 2 দিন পরই মাহিনের ফ্লাইট। রুমে বসে ল্যাপটপে কাজ করছিল সে। আইরিন তার কাছে এসে বলল, আপনাকে কিছু বলার ছিল। মাহিন কাজ করতে করতে বলল, বলো। আমি আমার বাবার বাসায় থাকতে চাই, এখানে ভালো লাগছে না আমার। মাহিন এখনো কাজ করতে করতে বলল, আচ্ছা কাপড় চোপড় গুছিয়ে রাখবেন, কাল সকালে যাবেন। আইরিন কিছু বলতে যাবে তার আগেই মাহিন তাকে থামিয়ে দিয়ে বলল, বলছি তো, তোমার যেমনটা ইচ্ছা সেভাবে চলতে পারো, বাবা মাকে আমি ম্যানেজ করে নিব। আইরিন আর কিছু না বলে চুপচাপ চলে গেল সেখান থেকে। সে ভালোই বুঝতে পারছে যে মাহিন তাকে 2 পয়সারও মূল্য দিচ্ছে না। মেয়েদের নাকি 2টা জীবন, একটা বাবার বাড়ি আর একটা নাকি স্বামীর বাড়ি। বাট এখন তার কাছে মনে হচ্ছে তার এবার আশ্রয় তার কাছে সবচেয়ে শান্তির ও নিরাপদ আশ্রয়। বাকি সব মিথ্যা। আজ শনিবার, কলেজে আগে থেকেই এসেছে ফারহা। চুপচাপ একপাশে বসে আছে আর গেটের দিকে তাকাচ্ছে। কখন আবরার কলেজে আসবে? আজ এই ব্যাটাকে সামনে থেকেই ধরবো, দেখি তার রিয়াকশন কেমন হয়। বেশ কিছুক্ষণ পর অপেক্ষার পর কলেজ গেট দিয়ে প্রবেশ করলো আবরার। ফারহা হাস্য উজ্জ্বল মুখের চারদিকে তাকিয়ে আবরারের সামনে গিয়ে দাঁড়ালো। আবরারের দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, লুকিয়ে দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি দিন। আবরার একটু অবাক ভঙ্গিতে বলল, মানে? ফারহা সোজাসুজি ভাবেই বলল, ঢং করা লাগবে না, আমি সব জানি। যাই হোক, আসল কথা হলো লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আমার ভালো লাগে না, তাই যা দেওয়ার সরাসরিই দিবেন। আবরার এবার রেগে বলল, সাত সকালে ফাইজলামি করছো আমার সাথে? ফারহাও এবার একটি ডেকে চিঠিগুলো বের করে বলল, অ্যাক্টিং ভালো লাগলেও ওভার অ্যাক্টিং কখনোই ভালো লাগে না। তাহলে এই চিঠিগুলো কেন দিয়েছেন? আবরার এবার একটু স্বাভাবিক হয়ে চিঠিগুলো হাতে নিয়ে চোখ বুলাতে লাগলো। এরপর আর কিছু না বলে চুপচাপ চিঠিগুলো নিয়েই চলে গেল সেখান থেকে। ফারহা এখনো বেকুবের মতো দাঁড়িয়ে আছে হাঁ করে। কি হচ্ছে সব যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে তার। আবরারের এমনি নীরবতায় যেন বিপদের পূর্বাভাস। নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলো, একটু বেশি করে ফেলেছিস নাকি ফারহা? তোকে দিয়ে কখনোই ঠিক কাজ করা হয় না, যেখানে যাস সেখানে একটা গন্ডগোল পাকিয়ে ফেলিস।
ক্লাস শুরু হওয়ার পরও বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। পাশ থেকে সাথী ধাক্কা দিয়ে বলল, কি রে, এমন ভাব করে বসে আছিস কেন? কারোর সাথে কোনো কথাই বলছিস না? ফারহা 7-5 না ভেবে চুপি চুপি সবকিছু বলেই দিল তাদের। সব শুনেই অবাক ভঙ্গিতে মুখে হাত দিল সাথী ও আইরিন দুজনেই। সাথী বলল, বলিস কি, আবরার স্যার তোকে প্রেমপত্র দিয়েছে? ফারহা চুপ করতে বলে চারপাশে তাকালো, কেউ শুনে ফেলেছে নাকি দেখতে। এবার সাথী চুপচাপ বলল, সত্যি? ফারহা মাথা নিচু করে বলল। আইরিন পাশ থেকে বলল, তাই তো তোমাকে আমি আগে থেকেই ভাবি ডাকি। সাথী আবার বলল, তার মানে তুইও সব জানতিস? না, তবে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছি ওদের চক্কর। তখনই ক্লাস টিচার লেকচার বন্ধ করে দিল। তখনই ক্লাসে প্রবেশ করে শাকিল ভাইয়া। হাতে একটি নোটস নিয়ে স্যারের হাতে দিল। স্যার তা পড়ে ফারহার দিকে তাকিয়ে বলল। ফারহা দাঁড়ালো। স্যার আবার বলল। ভয়ে এবার যেন বুকটা শুকিয়ে আসলো ফারহার। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সব তো ঠিকঠাকই আছে, তাহলে আবার অফিসে ডাকার কি দরকার ছিল? ভাবতে ভাবতে অফিস কক্ষে গিয়ে দেখে ফার্স্ট ইয়ারের একটা জুনিয়র ছেলেও দাঁড়িয়ে আছে ওখানে। ফারহা স্যারের অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে বলল, ডেকেছিলেন স্যার? প্রিন্সিপাল স্যার কোনো উত্তর না দিয়ে ছেলেটার দিকে চেয়ে বলল। ফারহা বেকুবের মতো একবার জুনিয়র আবরারের দিকে তাকাচ্ছে, আর একবার পাশে বসে থাকা আবরার স্যারের দিকে তাকাচ্ছে। পরিস্থিতি এবার একটু হলেও বুঝতে পেরে চট করে বলল, মিথ্যা কথা। ওর মতো পিচ্ছি ছেলেকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে? ও তো আমার ছোট ভাইয়ের মতোই। ছেলেটাও চট করে বলল। স্যার ভ্রু কুঁচকে বলল। পাশ থেকে আবরার স্যার বলল, হাই রে, কি টুরু লাভ! প্রেমিকার মারও প্রেমিক ভাগ করে নিতে চাইছে। আহা, তোমাদের ভালোবাসা আমি মুগ্ধ। ছেলেটা বুকের পাপাশে একটা হাত রেখে একটু ঝুঁকে মুখে হাসি ফুটিয়ে বলল। ফারহার মাথায় যেন আগুন জ্বলতে শুরু করলো। স্যারদের সামনে জুনিয়র ছেলেটাকে বলল, একটা চর খাবি তুই। আমি কোন দুঃখে তোকে ভালোবাসতে যাব রে? আর প্রেম করার বয়স হয়েছে তোর? চিঠিগুলো দেখে আমি ভেবেছিলাম অন্য আবরার দিয়ে দিয়েছিল। আমি কি জানতাম নাকি যে এটা তুই আবরার? আর তোর নাম যে আবরার সেটাও তো জানতাম না আমি। তখনই প্রিন্সিপাল স্যার বলল। এবার ফারহা পড়ে গেল আর এক মুসিবতে। আমতা আমতা করে বলতে লাগলো, না মানে কেউ না স্যার, এমনি। তখনই জুনিয়র ছেলেটা বলল। আবরার স্যার এবার বসা থেকে উঠে প্রিন্সিপাল স্যারকে বলল, স্যার, এদেরকে এভাবে হবে না। ওদের দুজনের অভিভাবককে ইনফর্ম করুন আর ইমিডিয়েটলি কলেজে আসতে বলুন। প্রিন্সিপাল স্যারও তার সাথে বলল। ফারহা এবার কাঁদো কাঁদো ভাব হয়ে বলল, প্লিজ স্যার, আমার বাবাকে আর ভাইয়াকে ডাকবেন না প্লিজ। ওরা এসব শুনলে আমাকে মেরেই ফেলবে। আমি তো ইচ্ছে করে জেনে শুনে করিনি এসব। প্লিজ স্যার। পাশের জুনিয়র ছেলেটা বলল। ফারহার আগে ছেলেটার দিকে চেয়ে ফিসফিসিয়ে বলল, শুধু এখান থেকে বাঁচি, তারপর তোর একদিনকে আর আমার যেই কয়দিন লাগে। সন্ধ্যায় সোফায় বসে বসে চায়ের কাপে চুমুক দিয়ে টিভি দেখায় ব্যস্ত ফারহা। অনেক কষ্টে আজ কলেজের সিচুয়েশনটা ম্যানেজ করেছে। একেবারে হাতে পায়ে ধরার মতো যা তা অবস্থা হলো আজ। আগামী 2 দিন কলেজ আর কোচিংয়ের কাছে দিয়েও যাবে না বলে প্রতিজ্ঞা করে বসে আছে সে। অল্পের জন্য মান ইজ্জতটা বেঁচে গেল আজ, না হলে জুনিয়র ছেলের সাথে এসব কেলেঙ্কারি মান ইজ্জত যেইটুকু আছে ওটাও হারাতে হতো আজ সবার সামনে। মা একটু আগে নাস্তা দিয়ে বলে গেল। মায়েদের কথাগুলো খুব কঠোরভাবে বললেও সন্তানের কাছে তা খুবই মিষ্টি শাসন। তাই হয়তো মায়ের বকাঝকাগুলো সন্তানরা এক কান দিয়ে নিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। ফারহাও তার ব্যতিক্রম নয়। মায়ের কড়া করে বলে যাওয়া কথাটা কানে না নিয়ে টিভির দিকে তাকিয়ে আছে সে। একটু পর ঘরে ফারদিন আসে। সন্ধ্যার পর ফারহাকে টিভির সামনে দেখে কোমরে 2 হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানে। এরপর মা সামনে আসতেই বলে, তোমার মেয়ে তো দেখি দিন দিন খুব উন্নতি হচ্ছে মা। মা চায়ের কাপ ও নাস্তার প্লেটটা নিতে নিতে বলে। ফারদিন বলল, আমি বাড়ি কথা বলছি না, কলেজে কথা বলছি। খুব ভালো সুনামে শুনছি তোমার মেয়েকে নিয়ে। ইনশাল্লাহ আমাদের ফারহা খুব শীঘ্রই সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবে। ফারদিনের মুখে এটা শুনেই জিভে ছোট্ট করে কামড় কাটে ফারহা। আবরার স্যার এসব কথা ভাইয়াকে বলতে গেল কেন? কত রিকোয়েস্ট করে বেঁচে এসেছে যেন বাড়িতে কেউ এসব না শুনে।
কিন্তু স্যার এটা করলো কি? ভাইয়াকে বলেই দিল? তাহলে এত রিকোয়েস্ট সবই বৃথা গেল। তখনই ফারদিন আবার বলে, আজ আবরারের সাথে দেখা হওয়ার পর বলল দিন দিন ফারহার লেখাপড়ার অবনতি ঘটছে, পড়াশোনায় কোনো মন নেই, কোচিংয়ের পড়া তো দিতে পারেই না, হোমওয়ার্ক পর্যন্ত কমপ্লিট করে না। ফারদিনের কথায় এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। যাক, তাহলে কিছু বলেনি। ফারদিন টিভি অফ করে দিয়ে বলল, যা সোজা গিয়ে পড়তে বস, না হলে এক্সামের পর ডিমগুলো বিক্রি করার জন্য একটা দোকান খুলে বসতে হবে। ফারহা হেসে বলল, গুড আইডিয়া। তবে দোকান খোলার কি দরকার? এগুলো আমরা পাইকারি দরে বেচে দিব। ফারদিন নিরাশ হওয়ার ভঙ্গিতে আবারও কোমরে 2 হাত রেখে ফারহার দিকে তাকায়। আজ সন্ধ্যার পর চলে যাচ্ছে মাহিন। সকালে আইরিনদের বাসায় খবর এসেছে সন্ধ্যায় মাহিন বেরিয়ে যাবে আইরিনকে নিয়ে ওই বাড়ি যেতে। ফোন দিয়ে মাহিনের মা এই কথাটা বলল, আর মাহিনের বাবা নাকি ব্যস্ত, তাই আগে বলতে পারেনি। আর মাহিনকে বলেছিল আইরিনকে নিয়ে যেতে, বাট মাহিন আসেনি। সোফায় বিষণ্ণ মনে বসে আছে আইরিন। এমন সময় আবরার তার পাশে এসে বসে। আইরিনের দিকে চেয়ে বলে, ফোনটা দে তো। আইরিন একটু অবাক হলো, তবুও প্রশ্ন না করে ফোনটা বাড়িয়ে দেয়। আবরার ফোনটা কিছুক্ষণ দেখে আইরিনকে বলল, তোর আর মাহিনের মাঝে কি কোনো ঝামেলা হয়েছে? আবরার যেন কিছু বুঝতে না পারে, তাই আইরিন একটু অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কই না তো, সব ঠিকঠাকই তো আছে। আবরার ফোনটা দিয়ে বলল, তোর কল লিস্টে মাহিনের নাম্বারে কলটা ছিল আজ থেকে 6 দিন আগের, তাও শুধু একটা কল। আইরিন একটু থতমত খেয়ে মিথ্যা সাজানোর চেষ্টা করে বলল, আরে কথা হয়তো প্রতিদিন, ও খুব ভালো, আমি নাম্বারগুলো এমনি ডিলিট করে দেই, তাই কল লিস্টে নেই। আর তুমি হঠাৎ এসব বলছো কেন ভাইয়া? ও হ্যাঁ বুঝছি, সে আমাকে এখানে রেখে গেছে আর শেষ দিনও নিয়ে যেতে আসেনি, তাই তো? তাহলে শুনো কাহিনী। তোমাদের জন্য খুব খারাপ লাগছিল আমার, তাই তাকে বললাম তোমাদের কাছে চলে আসব। সে তো আমাকে আসতেই দিচ্ছিল না, কিন্তু তোমাদের জন্য আমার কান্না পাচ্ছিল দেখে সে পরে রাজি হলো। আর প্রতিদিনই আমাকে নিতে আসতে বলতো, কিন্তু আমি আর একদিন করে তাকে মানা করছিলাম। তাই গতকাল বললাম আজকে তোমাদের সাথেই যাব। এক নাগারে কথাগুলো বলে গেল আইরিন, যেন আবরার কোনো পাল্টা প্রশ্ন করতে না পারে। হয়তো খুব বুদ্ধি খাটিয়েই মিথ্যেটা সাজিয়েছে সে। আবরার আর কিছু না বলে কিছু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চুপচাপ চলে গেল। তারপর চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস নিল আইরিন। দুপুরের আগেই ওই বাড়িতে পৌঁছে যায় তারা। দুপুরে খাওয়া শেষে আইরিনের বাবা আর অন্যান্য আত্মীয়রা সোফায় বসে কথা বলছে, আর আইরিন আছে মহিলাদের কাছে। বাড়িতে কয়েকজন অতিথি আসায় বিয়ে বাড়ির মতো মনে হচ্ছে আজও। বিকেলের পর আইরিন ও মাহিনকে একসাথে আলাদা করে দিল একটা রুমে, নিজেদের মাঝে কিছু কথা বলার জন্য। আইরিন চুপচাপ মাহিনের পিছনে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, আজও কথা বলবে না আমার সাথে? কি বলবেন বলুন। আইরিন আবারও নির্লজ্জের মতো বলল, আমাদের এখানে কেন আলাদা করে দিয়েছে সবাই? মাহিন আবারও সোজাসুজি ভাবে বলল, সেটা আপনিই জানেন, ওরা বলল আর কেন আপনি ঢুকে পড়ছেন। আইরিন একটু মন খারাপ হলেও চুপচাপ রইল, কারণ সে চায় না যাওয়ার মুহূর্তে কারো মুড নষ্ট করতে। তবুও মাথায় একটা প্রশ্ন সব সময় তাকে খুব ভাবায়, যেটার উত্তর মাহিন চলে গেলে আজ জানা হবে না, তাই বলেই দিল, সত্যি করে বলেন তো আপনি আসলে কি চান? মাহিন আবারও বলল, আমার চাওয়াটা না ভেবে এটা ভাবেন যে আপনার মন কি চাই, আর আমি কি চাই তা সময় হলে বুঝতে পারবেন। সন্ধ্যার পর সবার থেকে বিদায় নিয়ে চলে গেল মাহিন। আইরিনের সাথে আর কথা বলেনি। রাতে আইরিন তার বাবাকে নিয়ে বলল, আমি এখানে থাকবো না বাবা, আমার ভালো লাগছে না, আমি তোমাদের কাছেই থাকবো, প্রয়োজনে সে ফিরে এলে তখন ওই বাড়িতে চলে আসবো। অবশেষে মাহিনের ফ্যামিলিও মেনে নিল এটা। আইরিনের বাবা যখন তাদের বলল, কেটে গেল কয়েকদিন। প্রতি বছরই কলেজ থেকে ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের নিয়ে 1-2 দিনের জন্য ট্যুরে যাওয়া হয়। ঠিক এবারও যাবে সবাইকে নিয়ে। এতে এক্সামের আগে মাইন্ড ফ্রেশ হবে একটু হলেও, আর ঘোরাফেরা করলে মন এমনিতেই ভালো থাকে। ফাইনাল ইয়ারের টোটাল স্টুডেন্ট আছে 543 জন। এর মাঝে হয়তো অনেকে যাবে, আবার অনেকে যাবে না, তাই কয়েকদিন আগে থেকে লিস্ট করা শুরু হয়েছে।
আজ ক্লাসে আবরার স্যার ট্যুরের কথা বলে গেল আর লিস্ট করার দায়িত্ব দিল ফাহাদকে। ছেলেটা পলিটিক্স করে, নানান জায়গায় মিছিল মিটিংয়ে সেই পোলাপানদের একসাথে করে, তাই আবরার স্যার টিম ম্যানেজমেন্টের দায়িত্বটা তাকেই দিল। কারণ ছেলেটার মোটামুটি হলেও টিম ম্যানেজ করার অভিজ্ঞতা আছে। আর মেয়েদের মাঝে দিল একজনকে। আবরার স্যার ছেলে মেয়েদের মাঝে ভাগ ভাগ করে টিম লিডার বানিয়ে দিয়ে গিয়েছে। আর সকল স্টুডেন্টের দায়িত্ব আবরার নিজেই নিয়েছে, কারণ সে নিজেও স্টুডেন্ট থাকাকালীন ও বন্ধুদের নিয়ে ট্যুরে যাওয়ার সময় নিজেই সব ম্যানেজ করত। ছুটির পর কোচিং শেষ করে বাসার দিকে রওনা দিল ফারহা, আইরিন ও সাথী। বাকি দুইজন ফারহাকে বোঝাতে ব্যস্ত, কারণ ফারহার ধারণা তার ফ্যামিলি কখনোই তাকে কোথাও একা যেতে দিবে না। তাই পাশ থেকে আইরিন বলল, প্রয়োজনে আমি ফারদিন ভাইয়া আর আঙ্কেলকে বুঝিয়ে বলবো, দেখবি তারা না করবে না। হুট করে ফারহা বলল, না, তুই ভাইয়ার সামনে একদম যাবি না, কখনো যাবি না, কোনো দিনও যাবি না। ফারহার কথাই অবাক হয়ে গেল আইরিন ও সাথী দুজনেই। আইরিন অবাক ভঙ্গিতে বলল, কেন যাব না? ফারহা আর কিছু না বলে শান্তভাবে বলল, না কিছু না। আইরিন ও সাথী দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে ফারহার দিকে। কথাবার্তা একটু অদ্ভুত হলে অবাক হওয়াটাই স্বাভাবিক। হয়তো এই অদ্ভুত কথার কারণটা জানতে ফারহার দিকে তাকিয়ে আছে দুজন। ওদের এমন আগ্রহ দেখেও আর কথা বাড়ালো না ফারহা। চুপচাপ সামনের দিকে পা বাড়ায় সে। বাসায় এসে শাওয়ার নিয়ে খেয়ে বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল ফারহা। চোখ লেগে এসেছে, তাই বিকালটা শুয়েই কাটিয়ে দিল। সন্ধ্যা হতেই মা এসে ডেকে দেয়, কড়া গলায় বলে, ফারহা 2 হাত মেয়ে হাই তুলতে তুলতে বলল, মেয়ে নামাজে এই কথাটা পাত্রপক্ষকে বলার জন্য নামাজ পড়লে কি তা কবুল হবে মা? তার মা আর কিচ্ছু বলল না। হয়তো নিজের কথার বোকামি বুঝতে পেরেছে। যাওয়ার সময় বলল, সন্ধ্যার পর থেকে ফারহা পড়ার ফাঁকে বারবার উকি দিয়ে দেখছে ফারদিন বাসায় ফিরেছে কিনা। কারণ বাবা মাকে ট্যুরের কথা বললে তারা হয়তো রাজি হবে না। তাই ভাইয়াকে দিয়ে কোনোভাবে একটু ম্যানেজ করার বুদ্ধিটাই বেছে নিল সে। কিছুক্ষণ পর ফারদিন বাসায় আসলো। ফারহা ভাব নিচ্ছে ফারদিনের কাছে গিয়ে কিভাবে কথাগুলো শুরু করবে। যাই হোক, আগে ভাইয়াকে রাজি করাতে পারলেই সে বাবা মাকে রাজি করিয়ে নিবে। কিছুক্ষণ পর ফারহা উঠতে যাবে, তখনই ফারদিন একটা প্লেটে কিছু চিপস ভাজা নিয়ে তার পাশে এসে একটা চেয়ার টেনে বসলো। মাস্টারের মতো ফারহার বইটা টেনে নিয়ে বলল, আজ দেখি তোর পড়ালেখার দৌড় কতটুকু, ক্লাস আর কোচিংয়ের পড়া কতটুকু থাকে আর তুই কতটুকু কমপ্লিট করিস। ক্লাসের সব পড়া কমপ্লিট করে আমার কাছে পড়া দিয়ে তারপর ঘুমাতে যাবি আজকে। ফারহা প্লেট থেকে চিপস নিয়ে খেতে খেতে বলল, ভাইয়া একটা কথা ছিল। ফারদিন বই উল্টে দেখতে দেখতে বলল, বল। তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে জানো? জানি মা। ফারহা নাক কুচকে বলল, আরে ধুর, মায়ের চেয়েও বেশি আমি ভালোবাসি। অতএব তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তোমার বোন। ফারদিন প্রকুচকে আর চোখে তাকিয়ে বলল, এত ভনিতা না করে মতলবটা কি তা বলে ফেল। তার মানে তুমি বলতে চাইছো আমি শুধু মতলব খুঁজে তোমাকে এইসব বলি? ও আচ্ছা, তুমি বলতে চাইছো আমি তোমাকে ভালোবাসি না। ফারদিন তাকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, থাম। আমি কি তা বলেছি নাকি? আমি বলছি তুই হয়তো কিছু একটা বলতে চাস, ওটা বলে দে। এবার ফারহা একটু হেসে বলল, কলেজ থেকে ট্যুরে যাব চট্টগ্রামে, বাকি ফ্রেন্ডরাও যাবে। ফারদিন শান্তভাবে বলল, জানি। তারপর? ফারহা সোজা হয়ে বসে বলল, আমিও যাব, প্লিজ তুমি মা বাবাকে ম্যানেজ করে দাও। ফারদিন আবারও বলল, এটাও জানতাম। তারপর? ফারহা একটু রাগী চোখে তাকিয়ে বলল, কি কি তারপর তারপর করছো? তুমি কি আমার কথা শুনতে পারছো? ফারদিন বইয়ের পৃষ্ঠা আর একটা উল্টে বলল, শুনেছি। তারপর? থুর। খাওয়ার সময় ফারদিন গিয়ে টেবিল টেনে বসলো। চারদিকে তাকিয়ে ফারহাকেও ডাক দিল খাওয়ার জন্য। ফারহা হোমওয়ার্ক কমপ্লিট করতে করতে বলল, তোমরা শুরু করো, আমি আসছি। ফারদিন খাবার বেড়ে দেয়। তখন পাশ থেকে তার মা তার বাবাকে বলে, বাবা খেতে খেতে বলে, ছেলে আর্মি অফিসার, 2 ভাই, দুটোই একেবারে প্রিন্সের মতো। ছোটটা ইংল্যান্ড গেল পড়াশোনার জন্য। ফ্যামিলিরও অনেক নাম ডাক আছে। তারা কিচ্ছু চায় না, শুধু ফারহাকে চায়। আরও বলল, আমাদের কিচ্ছুই করতে হবে না, আমাদের এখানেও কোনো খরচ করতে হবে না, যা যা প্রয়োজন হবে ওগুলো সব তারাই দিবে। ফারহার মা ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল। ফারহার বাবা খেতে খেতে বলল,
এখনো কিছু বলিনি, শুধু বলেছি তোমাদের ও ফারহার মতামত নিয়ে তারপর জানাবো। ফারহার মা বলল। এর মাঝে ফারদিন বলল, এটা কি বলছো মা? বিয়েটা ফারহা করবে, আমরা না। তাই তার মত নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। আর বাবা তো ঠিক কাজটাই করেছে, পরে জানাবে বলেছে। তখনই ফারহাও এসে চেয়ার টেনে বসে বলল, কি আলোচনা করছো ভাইয়া? ফারদিন বোনের দিকে চেয়ে বলল, তোর কথাই বলছি। কি যেন ট্যুরের কথা বলছিলি তখন? ওটাই বলছিলাম। মাকে বিষয়টা খাওয়ার আগেই বলেছিল ফারদিন, তাই মা বলল। ফারদিন বলল, একা যাচ্ছে না মা, ওর সাথে তো আবরারও থাকছে। আমি আবরারকে সব বুঝিয়ে বলবো ফারহাকে চোখে চোখে রাখতে। কলেজ গেট পেরিয়ে ভেতরে আসতেই দূর থেকে একটা ছেলে আপু আপু বলে দৌড়ে আসলো। ফারহা পেছন ফিরে দেখে ওই দিনের ওই আবরার নামের ছেলেটা। দৌড়ে এসে বলল, কেউ নিজের ভুল স্বীকার করলে তাকে ক্ষমা করে দেওয়াটাই উত্তম। তাই ফারহাও বলল, আচ্ছা ঠিক আছে, আর কারোর সাথে এমনটা করবে না। ছেলেটা বলল। ফারহা কোমরে 2 হাত রেখে রাগী দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। হিজাব পরাই হয়তো রাগটা প্রকাশ পাচ্ছে না, তবুও রেগে আছে। তার চোখ দেখলেই বোঝা যাচ্ছে। মায়াবী চোখ দুটো রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। বলে কি এই ছেলে, ট্যুরের জন্য জনপ্রতি 1000 করে? তাই ফারহা ফারদিনের থেকে টাকা নিয়েই কলেজে এসেছে জমা দেওয়ার জন্য। মেয়েদের টিম লিডার শর্মির কাছে টাকা জমা দিতে গেলে সে বলে আইরিন আর ফারহার টাকা অলরেডি আবরার স্যার দিয়ে দিয়েছে। আপনি না হয় আইরিনের টাকা দিয়েছেন বোন হিসাবে, তাই বলে আমারটা দিতে গেলেন কেন? আবরারের সামনে দাঁড়িয়ে কথাটা বলল ফারহা। আবরার সোজাসুজি ভাবে বলল, কারণ তুমিও তো আইনিনের মতো আমারও আরেকটা বোন, তাই। ফারহা আবারও বলল, দরকার নাই আমার এত ভাইয়ের। ভাইয়ের বন্ধু হলেই কি ভাই হয় নাকি? ভাই হলে ওই দিন কিভাবে চিঠিগুলো প্রিন্সিপাল স্যারের কাছে দিয়েছিলেন? আমি না হয় একটু আবেগী হয়ে গিয়েছিলাম, তাই কিছু না ভেবে সোজা আপনার কাছে গিয়ে না বুঝে এসব বলে ফেলেছিলাম। ব্যাপারটা আপনি আমাকে বুঝিয়ে বললেই পারতেন। অফিস রুমে নিয়ে এভাবে অপমান করার প্রয়োজন ছিল না। আর এখন আসছে ভাই সাজতে। লাগবে না আমার এত ভাই। আপনি আমার কেউ না। স্যার মানে শুধুই স্যার। এক নিঃশ্বাসে কথাগুলো বলে কয়েকটা শ্বাস নিল ফারহা। আবরার এক দৃষ্টিতে ফারহার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আজ এত কথা বলছে কেন? অল্পতেই এত অভিমান কেন তার? চুপচাপ দাঁড়িয়ে ফারহাকে বোঝার চেষ্টা করছে সে। পাশ থেকে আইরিন ফারহার হাত ধরে টেনে একপাশে নিয়ে গিয়ে বলল, কি করছিস এগুলো? একটা না তো বলেই গেলি, কার সামনে বলতেছিস তা মাথায় আছে তো? বিয়ের আগে যদি এত কথা শোনাতে থাকিস তাহলে তো বিয়েই করবে না তোকে। ফারহা বলল, আমার এত খারাপ দিন আসে নাই তোর ভাইয়ের মতো একটা খচ্চরকে বিয়ে করব। আইরিন নিশ্চুপ হয়ে তাকিয়ে থেকে হঠাৎ করেই হেসে দিল, যেন এতক্ষণ হাসিগুলো পেটের ভেতর আটকে ছিল তার। বোচা মিয়ার হাতে একটা সুদর্শন ছেলের ছবি হাতে নিয়ে অন্য হাতে চায়ের কাপে চুমুক দিল। পাশেই বসে আছে ফারদিন ও তার বাবা। বোচা মিয়া এক টানে চাটা শেষ করে ছবির দিকে তাকিয়ে ফারদিনের বাবাকে বলল। ফারহার বাবা এবার থামিয়ে বলল, আচ্ছা আমি বুঝেছি আপনার কথাটা। ছেলে ও তার ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নিয়েছে আমি। আর মেন কথাটা হচ্ছে ফারা এখনো পড়াশোনা করছে। কথা শেষ হওয়ার আগেই বোচা মিয়া বলল, হ্যাঁ তা ঠিক আছে, তবে আপাতত ইন্টারটা শেষ হোক, এই সময়টা একটু অপেক্ষা করতে বলুন। আচ্ছা আপনি বসুন, আসছে আমি, একটা ফোন এসেছে। বলেই ফোনটা রিসিভ করে একপাশে চলে গেল ফারদিনের বাবা। ফারদিন বোচা মিয়ার পাশে গিয়ে বলল, কলেজ ও কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল ফারহার। এসে একটা লোক ও বাবা তার ভাইকে দেখে কিছুক্ষণ থমকে দাঁড়ালো। এরপর সালাম দিয়ে ভেতরে চলে গেল সে। সন্ধ্যার পর ফারদিনের কাছে গিয়ে ফারহা বলল, লোকটা কে ভাইয়া? কই না তো, আমাকে না জানিয়ে তোমরা আমার বিয়ের কথাবার্তা বলছো? তা তো দেখতেই পারছি। মেয়ে বলে কি আমার নিজের মন মতো মত দেওয়ার কোনো অধিকার নেই? বাহ, সময়ও ঠিক করে ফেলেছে সবাই। আর আমাকে একটিবার জানালেও না তোমরা। ফারহা উত্তেজিত হয়ে যাচ্ছে দেখে ফারদিন বলল, এক্সামের পর কথাবার্তা আগাবে বলছে, আর তুমি বলছো সিরিয়াস না। আর কিছু না বলে মায়ের রুমের দিকে গেল ফারহা। তোমরা আমাকে না জানিয়ে আমার বিয়ের কথা বলছো কেন মা? মেয়েকে পাশে বসিয়ে হাসি মুখে বলল, আমি এখন বিয়ে করতে চাই না মা। আমি এত কিছু জানি না। আমি বিয়ে করব না মানে করব না।
ফাইনালি ট্যুরে যাওয়ার সেই কাঙ্ক্ষিত সময়টা চলে এলো। এই একটা ট্যুর যে ফারহার জীবনটা এমন এলোমেলো করে দিবে তা হয়তো তার চিন্তারও বাইরে ছিল। না হলে কি মানুষ বিপদ জেনেও ওই রাস্তায় এগিয়ে যায়? সে নিজেও যেত না, বাট আমরা তো আর ভবিষ্যতে কি হবে তা তো কেউ বলতে পারি না। সেই ট্যুরে যাওয়ার পর একটা অ্যাক্সিডেন্টই তার জীবনকে এলোমেলো করে দিয়েছে। সন্ধ্যার পর বাসে রওনা দিবে সবাই। 5টা বাস ঠিক করা হয়েছে। সারা রাত গাড়িতে থেকে পরদিন চট্টগ্রাম পৌঁছবে তারা। তারপর 2 দিন ব্যাপী এই ট্যুরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবে। সন্ধ্যায় বেগে কিছু কাপড় চোপড় ও প্রয়োজনীয় টাকা পয়সা নিয়ে কলেজ মাঠের উদ্দেশ্যে বেরিয়ে গেল। ফারহাও ব্যাগে জামা ও নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিল। তারপর মা বাবার থেকে বিদায় নিয়ে ভাইয়ার সাথে বেরিয়ে পড়ল কলেজ মাঠের উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখে প্রায় সবাই চলে এসেছে, আর আধা ঘন্টা পর রওনা দিবে। আবরারের সাথে কিছুক্ষণ কথা বলে ফারহার থেকে বিদায় নিয়ে চলে গেল ফারদিন। ফারহা একটু হেসে বান্ধবীদের কাছে চলে গেল। হেই, কখন এলি তোরা? অনেকক্ষণ আগেই এসেছি। তোর মতন অলস নই আমরা। আর আধা ঘন্টা লেট করলে আর তো যাওয়াই হতো না তোর। আমি অলস হতে যাব কেন? আমি সময় মতোই এসেছি। তোদের মতো আগে এসে আজ এরা সময় নষ্ট করি না। কিছুক্ষণ পর স্যার ও টিম লিডাররা এক এক করে সবাইকে গাড়িতে উঠতে বলল। জিনিসপত্র নিয়ে এক এক করে 4 সিটে গিয়ে বসলো সবাই। বাসের সামনের 2-3 সিট পরে বসলো ফারহা ও আইরিন, আর বাসের সামনের সিটে বসলো আবরার। ওঠার পর আইরিনকে বলে গেল, রাতে আধা ঘন্টা ব্রেক নিয়ে ডিনার করে নিল সবাই। এরপর আবার গন্তব্যের দিকে ছুটল সবাই। ফেনী এসে মহিপাল বাস থামলো তখন রাত প্রায় 1টা। মহিপাল নামলে দেখে চারদিকে রোড। ফারহা চারপাশে তাকাচ্ছে। আইরিন বলল, এটা হলো সোনাগাজীর রোড, এটা চট্টগ্রামের রোড, এটা ঢাকার, যেখানে দিয়ে আমরা এসেছি। এক এক করে সব দিন দেখাচ্ছে। ফারহা হাই তুলতে তুলতে বলল, তুই আগে ফেনী এসেছিলি? সোনাগাজীতে আমার এক রিলেটিভ আছে। ফারহা চারদিকে তাকিয়ে বলল, আচ্ছা আইরিন, এখানে পশ্চিম কোন দিকে? পাশে আবরার এসে দাঁড়াতেই হো হো করে হেসে ফেলল। ফারহা কিছু না বলে লজ্জামাখা চেহারা নিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। কি বা বলবে সে? নতুন কোথাও গেলে যে সে সত্যিই উত্তর দক্ষিণ সঠিকভাবে খুঁজে পায় না। নিজেদের প্রয়োজন শেষ হলে চট্টগ্রামের রোডে ছুটল গাড়ি। রাত তখন গভীর। এতক্ষণ হইহুল্লার করে এখন প্রায় সবাই নিশ্চুপ। বাস চলছে নিরিবিলি। হয়তো সবাই ঘুমিয়ে আছে, অথবা কেউ ঘুমানোর ট্রাই করছে। আবরারের ঘুম আসছে না। নিরিবিলি জায়গা ছাড়া কখনো ঘুম আসে না তার। পেছন ফিরতেই দেখে ফারহা ঘুমুচ্ছে বেঘোর হয়ে। ঘুমন্ত ফারহা আজ যেন অদ্ভুত মায়ার অধিকারী হয়েছে। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে পুনরায় সামনের দিকে তাকিয়ে থাকে আবরার। নিজেকে মনে মনে শাসাতে থাকে। চট্টগ্রাম পৌঁছতে সকাল হয়ে গেল তাদের। কারো ডাকে চোখ মেলে তাকাই ফারহা। বাইরে তাকিয়ে দেখে নতুন একটা শহরে এসে পৌঁছলো। সবে সকাল হয়েছে। ভোরের আলোয় চারপাশটা এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি। সবকিছু আগে থেকেই রেডি ছিল। 4 ব্যাগ নিয়ে একটা হোটেলে গিয়ে উঠল সবাই। আজ সারাদিন পাহাড়ি অঞ্চল ঘুরে এরপর দিন কক্সবাজার, এরপর ডিরেক্ট ঢাকা ব্যাক করবে। ব্যাগ কাঁধে নিয়ে ফারহা, আইরিন ও সাথী একটা রুমে গিয়ে বসলো। সকালের নাস্তা শেষে চারপাশটা ঘুরে ফিরে দেখছে সবাই। সাথী চারপাশটা দেখে বলল, জায়গাটা দারুণ, সেই সঙ্গে পরিবেশও, আতিথেয়তাও খারাপ নয়। আমার তো বিশ্বাসই হচ্ছে না 1000 টাকা দিয়ে এত কিছু পাওয়া যায়। আবার এরপর নাকি কক্সবাজার। 1000 টাকা এত কিছু কেমনে করেছে কে জানে। পাশ থেকে আইরিন একটু হেসে বলল, তোর কি মনে হয় তোদের সেই 1000 টাকায় এত কিছু হয়ে যাবে? আরে টাকাগুলো তো নিয়েছে আমাদের টুকটাক খরচের জন্য, বাকি সব তো কলেজের প্রতিষ্ঠাতা মুমিন আহমেদ চৌধুরী দিচ্ছে। না হলে এত স্টুডেন্ট নিয়ে 2 দিনের ট্যুরে আসা কোনো সহজ কাজ নয়। আমরাই প্রথম যে কলেজ থেকে এত দূর ও 2 দিনের ট্যুরে এসেছি। পাশ থেকে ফারহা বলল, আমার একটুও ভালো লাগছে না। লং জার্নি করলে আমার মাথা ঘুরতে থাকে, মনে হয় যেন চারপাশটা আমার সাথে সাথে ঘুরছে। আইরিন একটা হাসি দিয়ে বলল, আচ্ছা ফারহা, এখন বলতো পশ্চিম কোন দিকে? ফারহা একটু ভাব নিয়ে উত্তর দিকে দেখিয়ে বলল, এই দিকে। আইরিন হাসতে হাসতে বলল,
তাহলে দক্ষিণ দিকে কি সূর্য ওঠে? তুই পূর্ব দিকের সূর্য দেখেই তো বলতে পারতি পশ্চিম কোণ দিকে। তাকে নিয়ে তুই এত মজা করছিস কেন আইরিন? সে তো বললই তার মাথাটা ঘুরছে। আইরিন একটু রাগী ভাব নিয়ে বলল, আমার ভাবিকে নিয়ে আমি মজা নিব না তো কে নিবে? যান ভাবি, আপনি রুমে গিয়ে বিশ্রাম নিন। ফারহা একটু রেগে বলল। উল্টো পাল্টা কথা বললে চর খাবি একটা। সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যার আগে হোটেলে ফিরে আসলো সবাই। রাতটা এখানে কাটিয়ে পরদিন সকালে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবে। তারপর সন্ধ্যা ডিরেক্ট ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। পাশেই একটা বড় লিচু বাগান আছে, ওখানেই সময় কাটাচ্ছে অনেকে। তাদের থেকে ঠিক কিছুটা দূরে একটা বেঞ্চিতে বিষণ্ণ মনে বসে আছে আবরার। কলেজে স্যার হলেও এখানে স্যার নয়, কথা বলাই যায়। তাই এক পা করে আবরারের পাশে গিয়ে দাঁড়ালো ফারহা। চারপাশের সবাইকে দেখে আবরারকে বলল, সবাই কত আনন্দ করছে আর আপনি বিষণ্ণ মনে বসে আছেন কেন স্যার? মন খারাপ? আবরার ফারহার দিকে চেয়ে বলল। তোমার জেনে কি লাভ? ফারহা একটু বিরক্তি নিয়ে বলল, সব সময় এত তেতো কথা বলেন কেন? আপনি কি কখনো মিষ্টি খাননি? খাই তো, কেন? তাহলে মিষ্টি আর তেতো করলার মধ্যে পার্থক্যটা নিশ্চয়ই বোঝেন। আচ্ছা, আপনাকে যদি একটা পাত্রে তেতো করলা আর একটা পাত্রে মিষ্টি রাখা হয়, তাহলে আপনি কোনটা বেছে নেবেন? অবশ্যই মিষ্টি। ঠিক তেমনই তেতো কথা কারো পছন্দ না, একটু মিষ্টি করে কথা বলাটাই সকালে পছন্দ করে। আবরার এক হাতে ইশারা করে থামিয়ে বলল। ওয়েট, তুমি কি আমাকে ইনডিরেক্টলি তেতো করলার সাথে তুলনা করলে? ফারহা ছোট্ট করে জিভে কামড় কেটে বলল, এই না না স্যার, আমি মোটেও এমনটা বলিনি, একটু মিষ্টি করে কথা বলতে বলেছি জাস্ট। আবরার একটু হেসে বলল, চলো আজ তোমাকে ডিরেক্ট মিষ্টি কিছু খাওয়াবো। ফারহা একটু অবাক হয়ে বলল, কিভাবে? আবরার রাস্তার দিকে দেখিয়ে দিয়ে বলল, ওই যে দেখছো একটা লোক রাস্তায় দাঁড়িয়ে হাওয়াই মিঠাই বিক্রি করছে। ফারহা তাকিয়ে বলল, হাওয়াই মিঠাই আমার খুব প্রিয়। তাই তাহলে আসো। আবরার রাস্তায় দাঁড়িয়ে 3টে হাওয়াই মিঠাই নিয়ে বলল, একটা আইরিন আর একটা সাথীকে দিবে, অন্যটা তোমার। তখনই একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়িয়ে দুজনকেই মুখ চেপে ধরে গাড়ির মাঝে উঠিয়ে নেয়। তারপর কিছু বুঝে ওঠার আগেই এক টানে অনেকটা দূর চলে আসে। গাড়িতে বসে ফারহা হেল্প বলে চিৎকার করতেই 2টা ছেলে 2টা ছুরি নিয়ে ফারহা ও আবরারের গলায় ধরে বলল। ভয়ে ফারহার সারা শরীর থরথর করে কাঁপছে। ইতিমধ্যেই কপাল জুড়ে চিকন ঘাম দেওয়া শুরু হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল কেউই বুঝতে পারছে না, চিৎকার করতে পারছে না, বড় বড় শ্বাস নিচ্ছে শুধু। বেশ কিছুক্ষণ পর একটা জঙ্গলে এসে গাড়ি থামালো তারা। ফারহা ও আবরারের গলায় ছুরি ধরে দুইজনকে 2টা গাছের সাথে বেঁধে নিল। তারপর একজন তাদের সামনে এসে বলল। ফারহা এখনো থরথর করে কাঁপছে। আবরার পাশ থেকে বলল, ফ্যামিলি কোথায় পাবো ভাইয়া? আমরা 2 ভাই বোন এতিমখানায় মানুষ হয়েছি। এরপর কলেজে ভর্তি হয়ে কোনো রকম টিউশনি করে পড়াশোনাও নিজেরা চলি। এই বিশাল পৃথিবীতে আমার শুধু সে আছে আর শুধু আমি আছি। বিশ্বাস করুন, আমাদের আপন বলতে আর কেউ নেই। আর আপনারা খুঁজে ফিরে আমাদের 2জন এতিম ভাই বোনকেই কেন তুলে এনেছেন বলুন? ছিনতাইকারীর দলের লোকটা বলল। আবরার আবারও কান্নার ভান ধরে বলল, মৃত্যুর মুখে দাঁড়িয়ে মিথ্যা বলবো কেন ভাইয়া? সত্যি আমরা এতিম। লোকটা এবার পাশের একটা ছেলেকে থাপ্পড় মেরে বলল। মুহূর্তেই কয়েকটা ছেলে এসে তাদের থেকে সব নিয়ে নিতে লাগলো। আবরারের 2টা ফোন ও ফারহার একটি ফোন, সাথে আবরারের মানিব্যাগে 15,000-এর মতো টাকা ছিল, আর ফারহার পার্সে ছিল 2,000-এর মতো। সব নিয়ে তাদের জঙ্গলে ছেড়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল তারা। আবরার ও ফারহার কাছে এই মুহূর্তে জামা কাপড় ব্যতীত আর কিছুই অবশিষ্ট নেই। চারদিকে খুটখুটে অন্ধকার নেমে এলো, জঙ্গল জুড়ে ভৌতিক পরিবেশ। ফারহা ভয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে আবরারকে জড়িয়ে ধরল। আবরার একটু অবাক হলেও বিষয়টা মাথায় নিল না। ফারহাকে এক হাতে ধরে জঙ্গলের পথ ধরে এগোতে থাকে আবরার। এত বড় জঙ্গলে ফারহাকে নিয়ে কোন দিকে যাবে সেটাও নিশ্চিত করতে পারছে না সে। পথ ধরে এগিয়ে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ায় আবরার। ফারহার দিকে চেয়ে দেখে ফারহার 2টি ভয় মাখা চোখ তার দিকে ঝাপসা অন্ধকারে তাকিয়ে আছে। আবরারের দিকে চেয়ে কাপা গলায় বলল, হঠাৎ থেমে গেলেন কেন? আবরার বলল,
এই পথ ধরে এগিয়ে যাওয়া ঠিক হবে না। যদি ওরা আবার ফিরে আসে তাহলে ধরা পড়ে যাব। তাছাড়া ওরা এত সহজে আমাদের ছেড়ে দিয়েছে এটা বিশ্বাসযোগ্য না। বিপদ এখনো পুরোপুরি কাটেনি। তুমি পাশে না থাকলে হয়তো এতটা টেনশন থাকতো না। এখন এই গভীর জঙ্গলে তোমাকে নিয়েই যত টেনশন। তাই সোজা পথে না হেঁটে আমাদের জঙ্গলের মাঝ দিয়ে পথ খুঁজে নিতে হবে। ফারহা আর কিচ্ছু বলছে না, ভয় মাখা চেহারা নিয়ে আবরারের দিকে তাকিয়ে আছে। আবরার ফারহার হাত ধরে এবার পথ ছেড়ে জঙ্গলের মাঝে ঢুকে গেল। অনেকটা পথ আসার পর ফারহা পা ধরে পড়ল। আমি আর হাঁটতে পারছি না, পাটা ব্যথা করছে খুব। কাটার আঘাতে হয়তো কিছুটা ছিলেও গেছে। আবরার আবছা অন্ধকারে চারপাশে তাকিয়ে একটা ভাঙা গাছের উপর ফারহাকে বসালো, পাশে নিচেও বসলো। ফারহা কাঁদো কাঁদো ভাব নিয়ে পড়ল। আমরা কি এখান থেকে বের হতে পারবো না? আমার খুব ভয় হচ্ছে। আবরার ফারহাকে আশ্বাস দিতে বলল, ভয় পেও না, আমি আছি। একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হয়ে যাবে। কিভাবে বের হব? আমরা তো এখানের কিছুই চিনি না। তাছাড়া ফোনও নেই যে কাউকে কল দিব বা লোকেশন দেখে বের হব। ফারহার কথাগুলো তার কানে আসছে না আবরারের। কিছুটা দূরে কিছুর উপস্থিতি টের পেয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে ওদিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। দেখে কয়েকটা লোক টর্চ হাতে কিছু খুঁজে বেড়াচ্ছে। কেউ একজন কড়া গলায় বলল। মুহূর্তেই বুকটা ধুক করে উঠল আবরারের। পাশে থাকা ফারহার হাত ধরে চারপাশে তাকিয়ে দেখে কিছু কিছু বড় গাছের গোড়ায় অনেক ঝোপ। লুকানোর জন্য আপাতত এর চেয়ে ভালো জায়গা এই মুহূর্তে চোখে পড়ছে না। যদিও এসব জায়গায় সাপের ভয় অনেকটা বেশি, তবুও যেভাবেই হোক ফারহাকে ওদের চোখের আড়াল করতে হবে। ফারহার দিকে তাকিয়ে মুখে আঙ্গুল ইশারা দিয়ে বলল, একদম সাউন্ড করবে না। ওরা আবার আমাদের খুঁজতে এখানে চলে এসেছে। আমার সাথে এসো চুপচাপ, আর ভয় পেলে চোখ বন্ধ করে থাকবে। বলেই ফারহাকে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল সে। দেখে ফারহা মুখে কিছু না বললেও চোখ বন্ধ করে ভয়ে থরথর করে কাঁপছে। হঠাৎই আবরার ফারহাকে টেনে বুকের সাথে চেপে ধরে আরো আড়াল করার চেষ্টা করছে। মাথাটা এক হাতে বুকের সাথে চেপে ধরে আছে, যেন ফারহা চাইলেও কিছু দেখতে না পায়। আবরারের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে আছে ফারহা, যেন এই বুকটাই এই মুহূর্তে তার জন্য সবচেয়ে নিরাপদ স্থান। আবরার চোপের আড়ালে লোকগুলোর উপস্থিতি বোঝার চেষ্টা করছে। লোকগুলো কিছুক্ষণ টর্চ নিয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করে অন্যদিকে চলে গেল। একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে ফারহার দিকে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল সে। কোথায় এসে কিসের মাঝে ফেসে গেল দুজন। ধীরে ধীরে ঘন অন্ধকার নেমে এলো। আবরার ফারহার গালে হাত রেখে বলল, তুমি খুব সাহসী মেয়ে, মোটেও ভীত নাও। বুকে সাহস নিয়ে শুধু আমাকে ফলো করবে, আমি যা করব তাই করবে। এই নাও একটা লাঠি, আমি একটা নিলাম। কোনো বিপদ আসলে আক্রমণ করে বসবে। মনে রেখো, এই অচেনা শহরের মানুষরূপী পশুগুলোর জীবনের চেয়ে নিজের ইজ্জত ও জীবন দুটোই খুব গুরুত্বপূর্ণ। দুইটা লাঠি হাতে দুজন এক পা করে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ হেঁটে ফারহা মাটিতে বসে পড়ল। পানি খাবো, খুব তৃষ্ণা পেয়েছে। আবরার চারপাশে তাকিয়ে বলল, এখন এই জায়গায় পানি কোথায় পাবে তুমি? দেখো ফারহা, খাওয়ার চিন্তা পরে করা যাবে। আপাতত এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। কষ্ট করে আর কিছুটা চলো, হয়তো কিছু পেলেও পেতে পারি। ফারহা চুপচাপ মাথা নাড়িয়ে আবার উঠে দাঁড়ালো। আবরার তাকে ধরে আবার সামনের দিকে পা চালালো। বেশ কিছুটা পথ আসার পর খুটখুটে অন্ধকারের মাঝে কিছু আলো চোখে পড়ল। সামনেই হয়তো কোনো রাস্তা বা কারো বাড়ি ঘর অথবা বাজার, এমন কিছু। দুজনের মুখেই হাসি ফুটে উঠল। ফারহা খুব ভয়ে ছিল। নতুন জীবন পাওয়ার মতো আনন্দে আবরারকে শক্ত করে জড়িয়ে ধরল সে। আবরার হেসে ফেলল। এখনই এত খুশি হওয়ার দরকার নেই, আগে এইসব থেকে একেবারে মুক্ত হই। বলেই ফারহাকে ধরে আবার সামনের দিকে এগিয়ে গেল সে। খুটখুটে অন্ধকারে কিছুটা পথ এগিয়ে গেলে দেখে কয়েকটা লোক টর্চ হাতে তাদের দিকে এগিয়ে এসে বলল। ওদের কথা শুনে আবরার বলল, দেখুন, আপনারা যেমনটা ভাবছেন বিষয়টা মোটেও এমন নয়। আমরা খুব বিপদে পড়ে এখানে চলে এসেছি। আবরারের কথায় লোকটা সশব্দে হেসে বলল, আমার ভাই হয়। আর অপর দিকে আবরার বলে ফেলে, আমার ওয়াইফ হয়। এরপর দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল। লোকগুলো আবরারের কলার চেপে ধরে বলল। ফারহা ভয়ে কাঁপতে কাঁপতে আবরারের পেছনে ঘেঁষে দাঁড়ালো। আবরার লোকটার থেকে নিজেকে ছাড়িয়ে বলল, কি করছেন আপনারা? আর আমরা যেই হই আর যাই করি, এতে আপনাদের প্রবলেম কোথায়? পাশ থেকে আরেকটা লোক বলল,
কিছুক্ষণের মাঝে ওখানে চেঁচামেচি শুনে অনেক মানুষ এসে জড়ো হয়। কেউ কেউ জিজ্ঞেস করছে, ভাই কি হয়েছে, কারা এরা? প্রত্যেকবারই উত্তর আসে, একটার পর একটা ঝামেলার জন্য আবরারের মাথা এমনিতেই খারাপ ছিল, তাই চিৎকার করে বলে ওঠে, মুখ সামলে কথা বলুন, এখানে কেউই আমার পরিচিত নন, তাই বেয়াদবি করতে দ্বিতীয়বার ভাববো না। ভালোই ভালোই বলছি, আমাদের যেতে দিন। মুহূর্তেই কয়েকটা ছেলে এসে আবরারকে লাথি ঘুষি মেরে দেয়। তখনই একটা গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায়, আর একটা লোক নেমে বলল। একটা লোক তাকে চেয়ারম্যান বলে সম্বোধন করে। তাদের বানানো কাহিনীটা খুলে বলল। চেয়ারম্যান বলল, লোকজনের নানান কিচিরমিচির মাঝে চেয়ারম্যান বলল। আবরার এবার করুণ গলায় বলল, প্লিজ বোঝার চেষ্টা করুন, আমরা বিপদে পড়ে এখানে এসেছি। তখনই আবরারকে থামিয়ে দিয়ে বলল। অপরদিকে 2 হাত দিয়ে মুখ চেপে ধরে আছে ফারহা, চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। জীবনে কখনো কল্পনাও করেনি তার নামের পাশে এমন একটা কলঙ্ক যোগ হবে। এটা খুব দ্রুতই সারা এলাকায় ছড়াতে থাকে। 2টা ছেলে মেয়ে জঙ্গলে আকাম করতে গিয়ে এলাকাবাসীর হাতে ধরা পড়েছে, তাই রাতের মাঝে দুজনকে বিয়ে করিয়ে পরদিন এলাকা ছাড়া করবে। এখানে সবাই অপরিচিত, আর এমন একটা জঘন্য কলঙ্ক নিয়ে ফ্যামিলির সামনে দাঁড়াতে চায় না তারা কেউই। তাদের দুজনের ফ্যামিলি এসব শুনলে কখনোই নিতে পারবে না। আর ফারদিন তো তার বেস্ট ফ্রেন্ড, আর সে নিজে একজন ভার্সিটির টিচার। এমন একটা মিথ্যা কলঙ্ক নিয়ে কিভাবে সবার সামনে দাঁড়াবে দুজন? রাত তখন 12টা। দুজনকেই একটা বাড়িতে নিয়ে বিয়ে পড়িয়ে দিল সবাই। তারপর রাতে এখানে থাকতে দিল, আর বলল ভোর হতেই এলাকা ছাড়বে দুজন। আবরারের চোখ দুটো রক্তিম লাল হয়ে আছে, মাথাটা 2 হাতে চেপে ধরে শক্ত হয়ে বসে আছে সে। একটু পর পর বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। শেষ পর্যন্ত নিজের ছাত্রী ও বন্ধুর বোনের সাথে এমন একটা কলঙ্কে জড়িয়ে তাকেই বিয়ে করতে হলো। ফারদিনের সামনেই বা কিভাবে দাঁড়াবে সে? আর অন্য পাশে বিছানার এক কোণে বসে কান্না করছে ফারহা। তার ফ্যামিলি তাকে কত বিশ্বাস করত। বাবা তো সব সময় বলতো, আমার ফারু কখনো আমার কথার বাইরে কিচ্ছু করবে না। আর মা তো বলেই দিল, তাদের সম্মান নষ্ট হবে এমন কিছু করলে, আর তাদের সিদ্ধান্তের বাইরে কিছু করলে ডিরেক্ট ত্যায্য মেয়ে করে দিবে। বাবা ও ভাইয়ের বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি সে, তাই বিছানার এক কোণে বসে টুকরে কেঁদে ওঠে ফারহা। ফারহা সকালে ঘুম থেকে উঠে রুমের কোথাও খুঁজে পেল না আবরারকে। রুমের বাইরে এসে খুঁজে দেখেও পাচ্ছে না। ওই বাড়ির 2-1জনকে জিজ্ঞেস করলেও কেউ কথা বলছে না ফারহার সাথে। পুনরায় রুমে ফিরে আসলে ওই বাড়ির একটা ছোট্ট মেয়ে চা আর বিস্কিট রেখে গেল। মেয়েটাকে পেছন থেকে ডেকে আবরারের কথা জিজ্ঞেস করলে সে বলে দেখেনি। ফ্লোরে বসে 2 হাতে নিজের চুল খামচে ধরে কেঁদে ওঠে ফারহা। এই অচেনা একটা শহরে আবরার আমায় একা ফেলে চলে গেছে। কোথায় চলে গেলেন আবরার? প্লিজ আমার এখান থেকে নিয়ে যান। কাঁদতে কাঁদতে বারবার আবরারের নাম জপছে ফারহা। তখনই পেছন থেকে পুরুষ কণ্ঠ ভেসে আসলো। কাঁদছো কেন? আবরারের গলার স্বর শুনে পেছন ফিরে উঠে দাঁড়ায় ফারহা। কাঁদুনে গলায় বলল, কোথায় চলে গিয়েছিলেন আপনি আমাকে রেখে? আবরার তার দিকে এগিয়ে এসে বলল, আর ইউ ম্যাড? আমি তোমাকে ফেলে চলে গিয়েছি, তাও আবার অচেনা একটা জায়গায়। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কোথায় ছিলেন এতক্ষণ? আবরার তার পাশে বিছানায় বসে বলল, রাতে তো কিছুই খেয়াল করিনি, তাই রাস্তা খুঁজতে গিয়েছিলাম। চলো বের হবে। ফারহা চোখের পানি মুছতে মুছতে বলল, এখন? মানে এত সকালে? আবরার একটু রেগে বলল, এখানে বেড়াতে আসিনি আমরা, যে আস্তে ধীরে সবাইকে বলে এখান থেকে বিদায় নিব। আর এখন এই শহরটাকে আমার সবচেয়ে বিরক্তিকর মনে হচ্ছে। কতটা নিচু এদের মন মানসিকতা। ফারহা বলার মতো কিছু খুঁজে না পেয়ে চুপচাপ নিচের দিকে চেয়ে আছে। আবরার উঠে দাঁড়িয়ে বলল, চলো, এখানে আর থাকতে ইচ্ছে হচ্ছে না। নিজেদের পথ নিজেরাই খুঁজে নিতে হবে। ফারহা কিছু না বলে চুপচাপ বের হয়ে গেল আবরারের সাথে। ভুল ঠিক কিছুই যেন বুঝতে পারছে না তারা। সকালের সূর্য উঠতেই ওই বাড়িতে আশেপাশের বাড়ির মহিলাদের আগমন ঘটল। কেউ খুব আগ্রহ নিয়ে বলতে লাগলো। মুহূর্তেই উপস্থিত সবাই হেসে উঠল। বাড়ির শিউলি নামের ওই মেয়েটা রুমে এসে তাদের না দেখে দৌড়ে গিয়ে পড়ল। এরপর একে একে বাড়ির উঠান খালি হয়ে গেল।
দেখে যেন মনে হচ্ছিল আজব কোনো প্রাণীকে দেখার জন্য লোকজন ভিড় জমিয়েছিল। বিশেষ দ্রষ্টব্য, আমি চিটাগংয়ের ভাষা জানি না, তাই কথাগুলো নর্মাল ভাষায় বললাম। সকাল সকাল সোনালি আলোয় দুজন পা ফেলে হাঁটছে রাস্তার পাশ ধরে। দুজনের পকেটই খালি, আর কিছুটা দূরে গেলে হয়তো বাজারের দেখা মিলবে, যদিও এখনো সামনে কিছু চোখে পড়ছে না। পাশ থেকে ফারহা আর চোখে আবরারের দিকে চেয়ে দেখে মুখে 2-3টে জায়গায় কালো হয়ে আছে, আর গালের একপাশে ছোট্ট একটা কাটার চিহ্ন। গতকাল রাতে লোকজনের মারের কারণে এমনটা হয়েছে। ফারহার খারাপ লাগলেও কিছু না বলে নিজের মতো করে হাঁটতে থাকলো, কারণ এই মুহূর্তে আবরারকে এসব বিষয়ে কিছু জিজ্ঞেস করা মানে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়া। বেশ কিছুক্ষণ হাঁটার পর সামনে একটা বাজার চোখে পড়ল তাদের। দোকান খোলায় শাটারের শব্দ কানে আসছে। কেউ কেউ এখন এসে দোকান খুলছে মাত্র, আর বাকিগুলো এখনো বন্ধ। বাজারে ঢুকে একটা দোকানের সামনে এসে দাঁড়ালো দুজন। ফারহার দিকে চেয়ে আবরার বলল, কিছু খাবে? ফারহা চুপচাপ 2 দিকে মাথা নাড়িয়ে না বোঝালো, যদিও আবরার বুঝতে পারছে ফারহার ঠিকই ক্ষুধা লেগেছে, কারণ গতকাল রাতেও কিছু খায়নি। হয়তো এখন টাকা নেই দেখে কিছু বলছে না। আবরার একটু সামনে গিয়ে একটা মুদি দোকানদারকে জিজ্ঞেস করলো, ভাই, সামনে এই বিকাশ দোকানটা কখন খুলবে বলতে পারেন? লোকটা বলল, আচ্ছা, ধন্যবাদ। প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর ওই দোকানটা খুলল। আবরার ফারহাকে নিয়ে ওই দোকানের সামনে এগিয়ে গেল। ভাই, একটা কল করা যাবে, খুব জরুরি। লোকটা একটু উপর নিচ চেয়ে বলল, আচ্ছা, 10 টাকা করে দিব, দেন। বাসায় ফোন করে কোনো বিপদের কথা বলে ঝামেলা বাড়াতে চায় না আবরার, তাই ফারহাকে বলল, ফারদিনের নাম্বারটা জানো? ফারহা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে বলল, প্লিজ বাসায় কিছু বলবেন না, আমাকে বাড়িতেই ঢুকতে দেবে না তাহলে। আবরার একটু বিরক্তি নিয়ে বলল, ঝামেলা বাড়ানোর ইচ্ছা আমারও নেই, অন্য দরকারে নাম্বার চেয়েছি। এরপর নাম্বারটা নিয়ে কয়েকবার কল দিলে অবশেষে রিসিভ করলো ফারদিন। ওপাশ থেকে বিরক্তিকর গলা ভেসে উঠল, আরে ভাই, দেখছেন যে ফোন রিসিভ করছি না, তাও কেন বারবার ফোন দিয়ে বিরক্ত করছেন? 2 বারের ওপরে কেউ ফোন রিসিভ না করলে জানেন না যে সে হয়তো বিজি আছে, হয়তো ফোন তার কাছে নেই। আবরার বলল, আরে শোনো, আমি আবরার, বিপদে পড়েছি খুব। ফারদিন হুট করে শোয়া থেকে লাফ দিয়ে উঠে বসলো। আবরার, কি বিপদ? কি হয়েছে তোর? ভাই, এখানে একা একটু বের হয়েছিলাম, তখনই ছিনতাইকারীর কবলে পড়ে সব হারালাম। 2টো হাত আর পা ছাড়া এখন কিছুই নেই। দ্রুত এই নাম্বারে কিছু টাকা পাঠাতো, আমি ঢাকায় এসে ব্যাক করে দিব। হাই হাই, বলিস কি? তোর কোনো ক্ষতি হয়নি তো? ফারহা, আইরিন এরা ঠিক আছে তো? গতকাল রাত থেকে ফারহা আর তোর ফোন বন্ধ। ফারহারও ফোন, টাকা সব নিয়ে গেছে, এখন আমার পাশেই আছে সে। কিভাবে হলো এসব? আর বাকিরা কোথায় ছিল? ভাই, তোকে পরে সব বলবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি টাকা। তোরা সেভ আছিস তো? আবরারের পর আইরিনকে ফোন দিয়ে এখন কোথায় আছে জেনে নিল। আইরিন অনেক উত্তেজিত হলেও আবরার ঠান্ডা মাথায় বলল, স্যারকে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবি, আর বলবি যে ভাইয়া একটা ছোট্ট ঝামেলায় পড়েছে। কিছুক্ষণ বসে থাকার পর আবরার দোকানদারটাকে বলল, ভাই, টাকা এসেছে। হ্যাঁ, নিন, ধন্যবাদ। বলেই ফারহাকে নিয়ে হাঁটা ধরলো আবরার। দেখে ভালো কোনো রেস্টুরেন্টও নেই, যে কয়টা আছে সেগুলো এখনো বন্ধ। রাস্তার পাশে কিছু চায়ের দোকান চোখে পড়ল। ফারহাকে সাথে নিয়ে ওখানে গিয়ে বলল, ভাই, কি পাওয়া যাবে এখানে? লোকটা বলল, আর ভালো কিছু নেই? আচ্ছা, তাহলে এগুলোই দিন, একটু তাড়াতাড়ি করুন, আমাদের তাড়া আছে। সব শেষে একটা সিএনজি নিয়ে বাকিদের কাছে পৌঁছতে প্রায় ঘন্টা খানেক লেগে গেল। তখন প্রায় 9টা। ভোর 6টায় সকালের রওনা দেওয়ার কথা ছিল। সবার কাছে যেতেই সবাই তাদের ঘিরে ধরল। মুখে আঘাতের দাগগুলো দেখে বাকি স্যাররা ব্যস্ত হয়ে বিষয়টা জানাতে। আবরার ছিনতাইকারীর বিষয়টা বুঝিয়ে বললে সবাই অবাক হয়ে মুখে হাত দেয়। প্রিন্সিপাল স্যার বলল, বিষয়টা নিয়ে এই মুহূর্তে আর কথা বাড়ালো না কেউ। রওনা দিতে দেরি করায় কক্সবাজার পৌঁছতে প্রায় দুপুর হয়ে গেল। সবাই রেডি হয়ে চলে গেল সমুদ্রের তীরে। একপাশে চুপচাপ বসে আছে ফারহা। আইরিন এসে বলল, এখনো মন খারাপ করে আছিস? দেখ, যা গেল মালের উপর দিয়ে গেছে, জানের উপর দিয়ে যায়নি, এর জন্য আলহামদুলিল্লাহ। আর এখন এসব চিন্তা বাদ দে, চল বাকিদের সাথে এনজয় করি। ভালো লাগছে না, তুই যা, আমি একটু পর আসবো।
যদিও ফারহার ইচ্ছে শক্তি সব ফুরিয়ে গেছে, তবুও আইরিনকে পাঠাতে কথাটা বলল সে। এরপর আবারও বিষণ্ণ মনে বসে আছে চুপচাপ। ভাবতে লাগলো সব কি করে সামলাবে সে, আর হুট করে হয়ে যাওয়া এই সম্পর্কটার শেষটা কোথায় গিয়ে দাঁড়াবে। একটু পর 2টা ডাব হাতে ফারহার পাশে এসে দাঁড়ালো আবরার। ফারহার প্রতি তার একটু রাগ আছে, এটাই স্বাভাবিক। তবুও মেয়েটাও ডিপ্রেশনে আছে প্রচুর। নিজেদের মাঝে আগে বিষয়টা সমাধান না হলে ঝামেলাটা আরো বড় হয়ে যাবে। হুট করে ফারহা কেঁদে দিয়ে বলল, কেন হলো এমনটা? আমি তো এভাবে কিছু চাইনি। আমার ফ্যামিলি আমায় নিয়ে কতটা গর্বিত ছিল, কতটা বিশ্বাস করতো আমাকে, আর শেষে আমি কিনা। পাশ থেকে আবরার বলল, এটা মাত্রই একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর প্রত্যেক সমস্যারই একটা সমাধান আছে। আর আমাদের দুজনেরই কোনো ঝামেলা হোক অথবা আমাদের ফ্যামিলির কোনো দুর্নাম হোক, আর বিশেষ করে ফারদিনের সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক, তা আমি চাই না। বিষয়টা আমাদের মাঝে সমাধান করাটা ঠিক হবে। ফারহা আবরারের দিকে চেয়ে বলল, কিভাবে? আবরার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বিষয়টা জানাজানি না করে আমরা নিজেরাই আলাদা হয়ে গেলে তো আর কোনো ঝামেলা তৈরি হবে না, তাই না? এই কথাটাই যেন আবরারের গলাটা খুব ভারী শোনালো। ফারহা এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। বারবার বলতে ইচ্ছে হচ্ছে তার, যে আমরা আলাদা হব না। আমি তো আপনাকেই চাইতাম, হয়তো ভাগ্য তা অন্যভাবে করে দিয়েছে। প্রয়োজন হলে ফ্রেন্ডলি আমার পাশে থাকবেন, তবুও আলাদা হবেন না প্লিজ। ভালোবাসা হারানোর কষ্টে ঢেউটা অনেক আগে আমাকে ভিজিয়ে দিয়ে গিয়েছিল। আমি চাই না আবার সেই কষ্ট আমাকে এসে ছুঁয়ে দিয়ে যাক। আমি নিঃশেষ হয়ে যাব এবার। প্রয়োজনে ছায়া হয়ে পাশে থাকবেন আমার, তবুও ছেড়ে যাবেন না প্লিজ। কিন্তু চাইলেও কথাগুলো বলতে পারছে না ফারহা। বারবার গলার মাঝে দলা পাকিয়ে কি যেন আটকে যাচ্ছে। ফ্যামিলির কথা ভেবে হলেও আবরারের কথার ছোট্ট করে একটা জবাব দিল, আচ্ছা। তুমি কি চাও? সমুদ্রের দিকে চেয়ে প্রশ্ন করলো আবরার। এরপর ডাবের পানি খেতে লাগলো। হয়তো উত্তরের অপেক্ষায় আছে। বাতাসে কানের পাশে উড়তে থাকা অবাধ্য চুলগুলো কানের পিছনে গুছে দিয়ে ফারহা শান্তভাবে বলল, আপনি যেটা চাইবেন। আর কিছু না বলে চুপচাপ উঠে হাঁটা ধরল আবরার। ফারহা বসে থেকে অবস্থায় চেয়ে রইল আবরারের চলে যাওয়ার দিকে। চুলগুলো আবারও উড়ে মুখের উপর এসে পড়ছে। ভাগ্যটা এত নিষ্ঠুর কেন? কেন এভাবে সব এলোমেলো করে দিল? এমন করে তো কিছুই চাইনি। যদি এটা একটা দুঃস্বপ্ন হতো। ভাবতে ভাবতে আইরিন এসে হাত ধরে টেনে তোলে তাকে। সবাই ওদিকে আনন্দ করছে আর ফারহা আলাদা বসে আছে। এটা হয়তো ভালো দেখাচ্ছিল না মোটেও। আইরিন মুচকি হেসে বলল, ব্যাপার কি? আমার কাছে কি কিছু লুকাচ্ছিস তোরা? ফারহা হাঁটতে হাঁটতে বলল, কোন ব্যাপারে? এখন কিছুই বুঝতে পারছো না তাই না? ঘুরতে আসার পর চিন্তাই হওয়া, তাও আবার দুজন একসাথে কোথাও হারিয়ে যাওয়া, আবার এতক্ষণ ডাব হাতে দুজন সমুদ্র পাড়ে বসে আড্ডা দেওয়া। আসলে ভাইয়া তো এত কাহিনী করার মানুষ না, তাই ব্যাপারটা একটু সন্দেহ হচ্ছে আমার। এমন নয় তো যে তোরা ডুবে ডুবে জল খাচ্ছিস আর আমরা উপর দিয়ে নৌকা চালিয়ে চলে গেলাম, কিছুই খেয়াল করিনি? ফারহা কিছু না বলে কিছুক্ষণ চুপ থেকে বিরক্তি নিয়ে বলল, তোর মাথায় কি এইসব চিন্তা ছাড়া আর কিছুই আসে না? হাহা, আমার মাথা সবসময় সিক্রেট ও গভীর চিন্তাভাবনাগুলোই আসে। সো আই এম প্রাউড অফ মাই মাথা। মাথা না, হেড হবে। তুই আসলেই বোকা, ফানের মাঝে সিরিয়াস হয়ে যাস। আচ্ছা চল সবার সাথে মিশে যাই, দেখবি বিষণ্ণ মন মুহূর্তেই ভালো হয়ে যাবে। কেউ সমুদ্রের বালির চরে ফুটবল খেলছে, আবার বিশাল একদিন পানিতে লাফালাফি করছে, আর কেউ ছবি তুলতে ব্যস্ত, আর কয়েকজন গোল হয়ে বসেছে। মাঝখানে রাজীব গিটার হাতে গানের সুর ধরল। 2 দিনের ট্যুর শেষ হলে রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। শেষ রাতে সবাই হইচই উল্লাসে, কারোরই ঘুম হয়নি বাসে। সকালে ঢাকা এসে নামলে ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয় সবাই। বাড়িতে এসে কলিং বেল চেপে কাঁধে ব্যাগ নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ফারহা। এরপর ফারদিন ঘুমকাতর চোখে এসে দরজা খুলে দেয়। ফারহাকে দেখেই হাতে ধরে একপাশে নিয়ে গিয়ে বলে। ফারহা চোখ বড় বড় করে বলল, এতটা রেগে আছে? তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ রুমে চলে গেল ফারহা। কিন্তু আজ সারা দিন এমন কোনো বিষয় চোখে পড়েনি ফারহার। ওকে দিয়ে রুম থেকে বের হয়ে দেখে সবই স্বাভাবিক। মা তাকে দেখেও খুব স্বাভাবিক আচরণ করছে।
দেখে মনেই হচ্ছে না যে তারা রেগে আছে। ফারহাও সব স্বাভাবিকভাবে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে চুপচাপ রুমে গিয়ে বসে রইল। গত 2 দিন ধরে ঘটে যাওয়া কাহিনীটা বারবার চোখের সামনে ভেসে আসছে। যতই ভাবছে ততই বুকের ভেতরটাই ধুকপুক শব্দ বেড়েই চলছে। সে এখন ম্যারিড, নিজেকেই বিশ্বাস করতে পারছে না আজ। মনে হচ্ছে দুঃস্বপ্নে ঘটে যাওয়া একটা কাহিনী এটা, যা ঘুম ফুরালেই হারিয়ে যাবে। সন্ধ্যার পর মা একটা রুমে এলো, হাতে একটা গোলাপি রঙের শাড়ি। বলল দ্রুত এটা পরে নিতে। ফারহা একটু অবাক হয়ে প্রশ্ন করল, এই অসময়ে শাড়ি পরবো কেন মা? তার মা কড়াভাবে বলল। ফারহা এবার উঠে দাঁড়িয়ে বলল, ছেলেপক্ষ মানে? ফারহার বুকের ভেতর ধুপধুপ শব্দটা বেড়েই চলেছে। কাপা গলায় মাকে বলল, কিন্তু মা, আমি এসবের জন্য মোটেও প্রস্তুত না। আর তুমি এমন করছো কেন? ওই দিন না বললা আমি যেমনটা চাই তেমনটাই হবে? বলেই শাড়িটা রেখে রুম থেকে বেরিয়ে গেল মা। ফারহা অবাক চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। ট্যুর থেকে আসার পর সারা দিন তাহলে এই কারণে কিছু বলেনি। সে আদেও বুঝে উঠতে পারছে না তাদের সাথে ঘটতে চলেছে। একটা মেয়ের স্বামী থাকা অবস্থায় আর একটা বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলো সবাই, অথচ চুপচাপ দেখে যাওয়া ছাড়া কিছুই করতে পারছে না সে। এই নিয়ে কিছু বলতে পারতো যদি আবরার ঠিক থাকতো, কিন্তু সে নিজেই তো ফারহাকে চাই না। তাহলে বলেই বা কি লাভ? আগে আবরারের বিষয়টা ক্লিয়ার করতে হবে। 2 দিন পার হয়ে গেল। কলিং বেল বাজতেই দরজা খুলে দিল ফারহার মা। দেখে বাইরে ফারদিনের সাথে আবরার দাঁড়িয়ে আছে। ফারদিন ভিতরে এসে একটু হেসে দিয়ে বলল। আবরার একটু হেসে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলো। মা তাদের দুজনকে সোফায় বসিয়ে ফারহার রুমে গিয়ে বলল। ফারহা বসা থেকে বলল, কোন স্যার? মুহূর্তেই বসা থেকে লাফ দিয়ে উঠে বসলো ফারহা। আমতা আমতা করে বলতে লাগলো, উনি কেন এসেছে মা? কিছু বলেছে তোমাকে? ফারহার চোখে মুখে ভয় স্পষ্ট। তার মা প্রতিউত্তরে বলল। ফারহা নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে একটু হেসে বলল, কই না তো, উনি তো আমাদের বাসায় আসে না, তাই আর কি। আবরারের সাথে কথা বলছিল ফারদিনের মা। হঠাৎ বাসায় এলে যেমনটা কথা হয় তেমনই স্বাভাবিক। তবুও ফারহার মনের ভয়টা দূর হচ্ছে না। নাস্তা তৈরি করতে করতে অন্য চিন্তায় ডুবে আছে সে। নাস্তা তৈরি শেষে তা নামাতেই বেখেয়ালিভাবে হাতে তেলের একটু ছিটকা পড়তেই আহ করে শব্দ করে ওঠে সে। মা এখান থেকে বলে, না মা, কিছু হয়নি। ফারদিন মায়ের দিকে চেয়ে বলল। আবরার একটু অবাক হয়ে বলল, কয়দিন পর অন্যের বাড়ি মানে ফারহার বিয়ের কথা বলছেন আন্টি? সে একটু হেসে বলল। তখনই নাস্তা নিয়ে ওদের সামনে এসে তা রাখলো ফারহা। আবরার নিশ্চুপ হয়ে ফারহার বাম হাতের দিকে তাকিয়ে থাকলো সে। এরপর ফারহার মুখের দিকে তাকাতেই ফারহা হাতটা লুকিয়ে মাথা নিচু করে চুপচাপ চলে গেল সেখান থেকে। পাশ থেকে আন্টি বলল। আবরার ভদ্রতার খাতিরে 2-1টা মুখে নিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইল। এরপর ফারদিনকে ফিসফিস করে বলল, প্রচুর মাথা ব্যথা করতেছে দোস্ত, আর কিছুক্ষণ এখানে থাকলে মনে হয় আমি এখানে মাথা ঘুরে পড়ে যাব। ফারদিন তাকে ধরে বলল, আমার এখনই বাসায় যেতে হবে। পাশ থেকে মাও বলল, মন খারাপ করবেন না আন্টি, বাসায় টেনশন করবে খুব, ওদেরকে বলে আসিনি, আরেকদিন আসলে তখন থাকবো। মাথা ব্যথার কারণটা নিয়ে আর জোর করেনি কেউ। বিদায় নিয়ে ঘর থেকে বের হয়ে যায় সে। একটা গাড়ি ডেকে ফারদিনকে বলল, আচ্ছা তুই বাসায় চলে যা, আমি একাই যেতে পারবো, প্রবলেম হবে না? না দোস্ত থ্যাঙ্কস, যেতে পারবো আমি। আঙ্কেল টান দেন। প্রায় বাসার কাছাকাছি আসার পর রাস্তায় নেমে গেল আবরার। দোকান থেকে একটা ঠান্ডা স্প্রিট নিয়ে বড় ব্রিজটার পাশে গিয়ে দাঁড়াই একা। স্প্রিট বের করছে আর ফোনটা বের করলো সে। ওই দিন চট্টগ্রাম থেকে ফিরে আসার পর পরিচিত এক উকিলের নাম্বার নিয়েছিল সে। যতবারই তাদের এই বিচ্ছেদের ব্যাপারে কথা বলার জন্য ফোন দিতে যাবে ততবারই দেয়নি। অজানা এক কারণে ফোনের দিকে তাকিয়ে থেকে আবার রেখে দিত ফোনটা। কিন্তু আজ আর পারছে না। ফারহার বিয়ে ঠিক হয়ে আছে অলরেডি। নিজেকে সামলে নিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে ওই নাম্বারে কল দেয় আবরার। আসসালামু আলাইকুম আঙ্কেল। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আঙ্কেল আমি আবরার। ও আচ্ছা, নাম্বার চেঞ্জ করেছো নাকি? জি আঙ্কেল, আগের ফোনটা চুরি হয়ে গেছে। আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলতে চাইছিলাম, আপনার কি সময় হবে? হ্যাঁ, আমার অফিসে চলে আসো।
আচ্ছা, আর আঙ্কেল বিষয়টা খুব সিক্রেট, তাই কেউ যেন না থাকে, তাই সময় চাইলাম। আমি চাই না এসব বিষয় আমি আর আপনি ছাড়া কেউ জানুক। আমি এসে আপনাকে সব বলছি। আচ্ছা আসো, তারপর শুনবো। ঠিক আছে আঙ্কেল, ধন্যবাদ। বিয়ের কি রেজিস্ট্রি হয়েছিল? পুরো কাহিনী শুনে চেয়ারে লম্বালম্বিভাবে বসে কথাটা বলল উকিল। আপনার মাথাটা হালকা দুই দিকে নাড়িয়ে বলল, আজ্ঞে না, ধর্মীয়ভাবে হয়েছিল। মানে কোনো ডকুমেন্টস নেই, তাই তো? জি, আর থাকলেও তা ওখানকার ওদের কাছে। তাহলে তো ঝামেলা। তোমরা খুব দ্রুত রেজিস্ট্রি করে ফেলো। এরপর রেজিস্ট্রি 6 মাস পর তোমাদের যদি মনে হয় তোমরা একসাথে থাকতে চাও না, তখন ডিভোর্স করে নিও। মানে আরো 6 মাস অপেক্ষা করতে হবে? হ্যাঁ। কিন্তু আঙ্কেল, ওর ফ্যামিলি তো ওর বিয়ের কথাবার্তা বলছে। যদি কোনোভাবে 6 মাসের আগে বিয়েটা ঠিক হয়ে যায়, তাহলে স্বামী থাকা অবস্থায় একটা মেয়ে দ্বিতীয় বিয়ে কিভাবে করবে? উকিল আঙ্কেল এবার সোজাসুজিভাবে বসে পড়ল। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি চাও? আবরার কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, আমি চাইলেই কি সব হবে আঙ্কেল? আচ্ছা একবার ভাবুন তো, একজন শিক্ষক আর একজন ছাত্রী লুকিয়ে বিয়ে করে ফেলেছে, তাও আবার এমনভাবে। বিষয়টা মানুষ কোন চোখে নিবে? আর অন্যান্য স্টুডেন্টদের সামনেই বা দাঁড়াবো কি করে? আর তাছাড়া সে আমার বন্ধুর বোন। বন্ধুর বোন মানে তো নিজেরও বোন, তাই নয় কি? বন্ধুর সামনেই বা কোন চোখে দাঁড়াবো? দেখো আবরার, আমি বুঝতে পারছি বিষয়টা, তবে বিয়ে জিনিসটা মানুষের লাইফে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যা মানুষের জীবনের গতিশীলতা একটু হলেও পাল্টে ফেলে। ধরো তোমাদের ডিভোর্স হয়ে গেল, তারপর কি তোমরা দুজনে খুব সুখে থাকতে পারবে? আর লোকে কি বলেছে তা ভেবে তুমি কেন নিজের জীবনের সিদ্ধান্তটা নেবে? যারা তোমাদের নিয়ে কথা বলবে তারা কি তোমার বাকি জীবনে চলাফেরা 2 পয়সা দিয়ে সাহায্য করবে, নাকি বাকি জীবনটা তোমার পাশে থাকবে? তাই লোকে কি বলবে তা না ভেবে এটা ভাবো যে তোমার মন কি চায়, তোমার মন কি বলছে। কারণ দিন শেষে আশেপাশের মানুষগুলো খোঁজ নিতে আসবে না তোমার তুমি ভালো আছো কি নেই। আবরার কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, আচ্ছা আঙ্কেল, আমি উঠি। আবার দেখা হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মাথা ঠান্ডা রেখে ভেবে চিন্তে নেবে। অনেকদিন পর আবার আইরিনের শ্বশুর শাশুড়ি তাদের বাড়িতে পা রাখল। গতকাল তার শাশুড়ি ফোন দিয়ে বলল এই বাড়িতে আসবে তারা, তাই পরদিনই চলে আসে। ছেলে বিয়ে করিয়েছে, কিন্তু পুত্রবধূ পড়ে আছে বাবার বাড়িতে। তাদের একটু অমত থাকলেও আইরিনের ইচ্ছাকেই প্রাধান্য দিয়েছিল তারা। বিয়ের আগে তো মাহিনের বাবা বলেছিল তারা ছেলের বউ চাই না, চাই শুধু একটা মেয়ে, যেখানে নিজের মেয়ে আর পুত্রবধূর মাঝে কোনো পার্থক্য থাকবে না। মাহিন যখন মায়ের সাথে ফোনে কথা বলছিল তখন আইরিন পাশেই ছিল। মাহিন চলে যাওয়ার পর তেমন একটা কথা বলেনি তার সাথে। মাহিনের সাথে কথা বলার মুহূর্তে আইরিনও তাদের নানান বিষয় প্রশংসা করতে ব্যস্ত সে। আইরিন কিছুটা লজ্জা ভঙ্গিতে বসেছিল এক পাশে। ইচ্ছে হচ্ছিল শাশুড়ি মাকে বলে ফোনটা নিয়ে অন্য রুমে চলে গিয়ে লুকিয়ে কথা বলতে দুজন। হয়তো তার ধারণা মাহিন তাকে প্রথমে পছন্দ না করলেও আস্তে আস্তে মানিয়ে নিতে শিখবে, কারণ হুট করে তো আর ভালোবাসা হয় না। ফোনালাপে অল্প অল্প করে শুরু হবে সব কিছু। বিয়ের পরেও ফোনালাপে প্রেম শুরু, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। এতদিন নিজে অনেকবার মাহিনকে ফোন দিয়েছিল, কিন্তু সামান্য একটু হাই হ্যালো করে ব্যস্ততা দেখিয়ে রেখে দিত সে। আইরিনও নিজেকে সান্ত্বনা দেয়, অফিস থেকে বাইরের দেশে গেলেও ব্যস্ততা তো একটু থাকতেই পারে। কিন্তু আজ মায়ের সাথে অনেকক্ষণ কথা বলছে, মানে আজ হয়তো ফ্রি আছে সে। আইরিনের এমন পাশে বসে থাকার কারণটা হয়তো কিছুটা বুঝতে পারে তার শাশুড়ি, তাই মাহিনকে বলে। শাশুড়ির ডিরেক্ট এমন কথায় একটু লজ্জা পায় আইরিন, কিন্তু মুহূর্তেই সব লজ্জা বিষণ্ণতায় মিলিয়ে যায় যখন মাহিন ব্যস্ততা দেখিয়ে বলে, ওর সাথে পরে কথা বলবো মা, এখন ডিউটিতে যেতে হবে, ডিউটি শেষে কথা বলবো ওর সাথে। বলেই ফোন রেখে দেয় মাহিন। আইরিন বিষণ্ণ মনে শাশুড়িকে জিজ্ঞেস করে, ও কি সবসময় এমন ব্যস্ত থাকে? আমাদের সাথে তেমন কথা বলে না, তাই না? তার শাশুড়ি একটু হেসে বলে। জোরপূর্বক একটা হাসি দিয়ে সেখান থেকে উঠে হাঁটা ধরল আইরিন। সে মাহিনকে যতই মানিয়ে নিতে চায় ততই দূরে দূরে থাকে সে। সকাল হতেই মায়ের ডাকাডাকিতে ঘুম ভাঙে ফারহার। তাও কি ডাক, মনে হচ্ছে হিংস্র বাঘিনী হুঙ্কার ছাড়ছে। ট্যুর থেকে ফিরে আসার 4-5 দিন হয়ে গেল। ফারহা কলেজেরও কোচিংয়ের কিনারেও যায়নি এই কয়দিন। তার মা জানতে চাইলে বলে ভালো লাগছে না, তাই আজ সকাল সকাল ডেকে বলে। এদিকে মায়ের এমন ঘ্যান ঘ্যান সব মিলিয়ে উঠে খেয়ে দিয়ে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে।
কলেজে যাওয়ার জন্য বের হলে রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়েছিল ফারহা। তখনই একটা গাড়ি এসে দাঁড়ায় ওখানে। প্রথমে বিষয়টা এত গুরুত্ব না দিলেও সাদাবকে দেখে অবাক হয় সে। সাদাব তার কাছে এগিয়ে এসে পড়ল। ফারহা কিছুটা পিছিয়ে গিয়ে বলে, কেন এসেছেন আপনি? আর গাড়িতে উঠবো মানে কি? আপনি আমার কে যে আপনার গাড়িতে আমার উঠতে হবে? ওটা অতীত, আর আপনি ভুলে গেলেও আমি ভুলে যাইনি অতীতে আপনি কি করেছিলেন আমার সাথে। সাদাব একটা শ্বাস নিয়ে চারপাশে চোখ বুলিয়ে পড়ল। আমি সরি বলতে বলেছি আপনাকে? আর কোন মুখে সরি বলছেন আপনি? ওই দিন আরিয়ানকে বিয়েতে যে মেয়েটার পাশে ছিলেন ওইটা কোথায় এখন? ছেড়ে দিয়েছেন তাকে, তাই না? আপনার থেকে এর চেয়ে বেশি বা কি আশা করা যায়? জি না, পরপুরুষের সাথে এখানে দাঁড়িয়েও কথা বলতে ইচ্ছে নেই। হ্যাঁ, কারণ আই অ্যাম। এতটুকু বলেই থমকে গেল ফারহা। সাদাব একটু ভ্রু কুঁচকে পড়ল। না, কিছু না, আমার দেরি হয়ে যাচ্ছে। ফারহা কথা ঘুরিয়ে পাশ দিয়ে যাওয়া একটা রিকশা ডেকে উঠে কলেজের উদ্দেশ্যে ছুটল। ক্লাস শেষে কলেজ থেকে ফেরার সময় হঠাৎ ভাইয়ার সাথে দেখা হয় ফারহার। একটা চাকরির ইন্টারভিউ দিয়ে ফিরছিল ফারদিন, হাতে একটা ফাইলে কিছু কাগজপত্র। ফারহাকে বলল, এখন কোচিংয়ে যাব। তখনই আইরিন পাশে এসে ফারহাকে বলল, চল, এখন দেরি হলে আবার ভাইয়ার বকা খেতে হবে। হঠাৎ আইরিনকে দেখে হাসি মুখটা মলিন হয়ে যায় ফারদিনের। আর এদিকে ফারদিনকে দেখে আইরিন হাসি মুখে বলল, কেমন আছেন ভাইয়া? ফারদিন একটু মুচকি হেসে বলল, জি ভালো। কাগজপত্র নিয়ে কোথাও গিয়েছিলেন? ফারদিন খুব স্বাভাবিকভাবেই বলল, এখন আমাদের বাসায় যান না কেন? আগে তো প্রায় ভাইয়ার সাথে যেতেন, সবাই মিলে গল্প করতাম। ফারহা স্তব্ধ হয়ে তাকিয়ে দুজনকে দেখছে। ভাইয়াকে বাইরে থেকে যতটা স্বাভাবিক দেখাচ্ছে, ভিতর ভিতর মোটেও এতটা স্বাভাবিক নয় সে। রাতভর কেঁদেছিল নিজের ভালোবাসা হারিয়ে, আর আজ কত স্বাভাবিক সাজার চেষ্টায় আছে সে। হয়তো এখনো একজনের মন পড়ছে খুব, আর অন্যজন কিছুই জানে না। ফারদিন আজ আইরিনের সামনে এমন স্বাভাবিক আচরণ করছে দেখে মনে হচ্ছে তার মনে কষ্টের পরিমাণটা বালি কণার চেয়েও ক্ষুদ্র। ওদের দুজনের কথার মাঝে ফারহা বলল, ভাইয়া তুমি না ইন্টারভিউ দিয়ে আসলে, নিশ্চয়ই শরীর ক্লান্ত, তাই না? বাসায় গিয়ে রেস্ট নাও, আমি কোচিং শেষে চলে আসব। ফারদিন আর কিচ্ছু না বলে চুপচাপ হ্যাঁ সূচক সম্মতি জানিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আইরিন, ফারহার সাথী সবাই রওনা দিবে আবরার স্যারের কোচিং সেন্টারে। আইসিটি ক্লাস নেই আবরার। দুটি ব্যাচ, একটি ফার্স্ট ইয়ার আর একটি সেকেন্ড ইয়ার। 2টা থেকে সেকেন্ড ইয়ারের ব্যাচের ক্লাস শুরু হয়, আর 3টা থেকে ফার্স্ট ইয়ারের। তারা দ্রুত কোচিং সেন্টারে গিয়ে তাদের 3 জনের একটা নির্দিষ্ট টেবিল আছে, ওখানে বসে পড়ল। ক্লাস শুরু হতে আর 5 মিনিট বাকি। আজ 5 দিন পর কোচিংয়ে এসে সবচেয়ে অবাক হয় ক্লাসে ফার্স্ট ইয়ারের ছেলে দেখে, তাও আবার সেই জুনিয়র আবরার। হয়তো নতুন ভর্তি হয়েছে সেকেন্ড ইয়ারের ব্যাচে। বেঞ্চে বসে সেই জুনিয়র আবরারের দিকে তাকিয়ে আছে ফারহা। এই ছেলের মতলবটা কি? এখানে তো ফার্স্ট ইয়ারের ছেলে থাকার কথা না, কারণ প্রতি ইয়ারের সিলেবাস অনুযায়ী ক্লাস হয়। ফারহাকে দেখেই ছেলেটা আঙ্গুলের ইশারায় হাই জানায়। চোখ বড় বড় করে তাকাই ফারহা। এই ছেলে কি আবার এখানেও মানিজ্জত খাবে নাকি? এখানে তো অন্য কলেজের স্টুডেন্টও আছে। ছেলেটা হাতের ইশারায় বোঝালো আমি আসছি, ওয়েট। আর এক মুহূর্ত দেরি না করে ফারহার কাছে এসে পাশের একটা বেঞ্চিতে বসে পড়ে সে। ফারহা একটু ভ্রু কুঁচকে বলে, এই ছেলে, তুমি সেকেন্ড ইয়ারের ব্যাচে কি করছো? ছেলেটা একটু ভাব নিয়ে বলে। ফারহা একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, পড়ার প্রতি এত আগ্রহ বেড়ে গেল কবে থেকে? ছেলেটা সোজাসুজি ভাবে বলল। ফারহা একটু রেগে গিয়ে বলল, দাঁড়াও, আমি স্যারকে বলে দিব তোমার আসল উদ্দেশ্য কি। ছেলেটা একটু ভাব নিয়ে বলল। ফারহা এবার একটু থতমত খেয়ে বলল, সিক্রেট বিষয় মানে? কথার মাঝেই আবরার স্যার ক্লাসে চলে আসলো। ফারহাকে আর জুনিয়র আবরারকে একসাথে দেখে বলল, যে যার টেবিলে গিয়ে বসো। মুহূর্তেই পুরো ক্লাসের স্টুডেন্ট সব নীরব হয়ে গেল। এদিকে ফারহার মাথায় ঢুকলো ভিন্ন চিন্তা। জুনিয়র ছেলেটা বিষয়টা জানলো কিভাবে? ক্লাস শুরু হলেই আবরার স্যার ফারহাকে দাঁড় করালো, কারণ তার ক্লাসে 2 দিনের বেশি কেউই অনুপস্থিত থাকা তার রুলসের বাইরে। সেই জায়গায় ফারহা 5 দিন, তাই শাস্তি স্বরূপ চুপচাপ দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে রইল ফারহা।
আবরার ক্লাস নিতে শুরু করলো। তখনই ক্লাসের মাঝখানে জুনিয়র আবরার দাঁড়িয়ে গেল হাতের ছোট করে আঙ্গুলটা দেখিয়ে, যার অর্থ সে প্রস্রাব করতে যাবে। স্যারের অনুমতি পেয়েই বাইরে চলে গেল। ফিরে এসে ক্লাসে না ঢুকে ফারহার পাশে দাঁড়ালো। ফারহার পাশে দাঁড়িয়ে বলল। ভেতর থেকে আবরার স্যারের কণ্ঠ শোনা গেল। তুমি ভেতরে না এসে বাইরে কি করছো? একটু গরম লাগছে এমন ভাব নিয়ে ছেলেটা বলল। তারপর ছেলেটা আবার ফারহার দিকে চেয়ে বলল। বাধ্য হয়ে ফারহা চকোলেট নিয়ে বলল, খুব পছন্দের এটা। ছেলেটা একটু গাল টেনে হেসে বলল। ওদের এমন কাণ্ড দেখে ক্লাস করানোর মন বাদ দিয়ে ভেতরে ভেতরে অস্থিরতা শুরু হলো আবরারের। একটা বিরক্তিকর নিঃশ্বাস নিয়ে ফারহাকে উদ্দেশ্য করে বলল, ফারহা যাও, নিজের সিটে গিয়ে বসো। ফারহা খুশি মনে চুপচাপ ক্লাসে ঢুকে গেল। পেছন থেকে জুনিয়র আবরার বলল, না, তোমার আসার দরকার নেই, তুমি বাইরের প্রাকৃতিক হাওয়া খাও। রাতের বেলায় খেতে বসলো সবাই। সেই দুপুরে বাসায় ফিরে শাওয়ার নিয়ে খেয়ে দিয়ে শুয়ে থাকলো ফারদিন। তাই বাসায় কোনো কিছু জিজ্ঞেস করেনি কেউ। খাওয়ার সময় বাবা ইন্টারভিউর ব্যাপারে জিজ্ঞেস করলে ফারদিন বলে, আমি মানা করে দিয়েছি, ওদের জব করব না আমি। পাশের থেকে মা বলল। ফারদিন খেতে খেতে বলল, বলেছিল, আর আমি টিকেছিও। স্যালারিও বলেছে 60,000 দিবে, কারণ ওরা 10 লাখ চাই। ভেবে দেখো, 10 লাখ ঘুষ দিয়ে চাকরিটা নিলে এক হিসেবে প্রায় 1.5 বছর আমাকে বিনা বেতনে খাটতে হবে ওখানে। বাবা খেতে খেতে বলল। তোকে কি টাকার কথা ভাবতে বলেছি? বাবা আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। মা প্লেটে তরকারি দিতে দিতে বলল। ফারদিন কিছুক্ষণ নিশ্চুপ থেকে শান্তভাবে বলল, দেবদাসের মতোই মনে হয় মা নিজেকে। বিয়ে করার ইচ্ছাটা তো অনেক আগেই মরে গেছে। বলেই খাবার টেবিল থেকে উঠে চলে গেল ফারদিন। বাবা মা দুজনই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। ঘুমানোর আগ মুহূর্তে ফোনটা বেজে ওঠে আইরিনের। ফোনটা রিসিভ করে খাটের উপর বসলো সে। ওপাশ থেকে মেইলি কণ্ঠ ভেসে ওঠে। আইরিন বলছে? জি বলছি। আপনার পরিচয়? আমার পরিচয় জেনে আপনার লাভ নেই। আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন? মানে? এখন কিছুই বুঝছেন না তাই না? মাহিন আপনাকে বলেনি আমার কথা? আইরিনের মাথা যেন মুহূর্তেই ভন ভন করতে লাগলো। কিসব বলছে এই মেয়ে? হতভম্ব হয়ে মেয়েটাকে বলল, আপনি তার কে হন বললেন? গার্লফ্রেন্ড। আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে আপনাকে করে ফেলতো। ছাড়ছেন না কেন আমার বয়ফ্রেন্ডকে? আর কিছু না বলেই ফোন কেটে দিল আইরিন। দুই হাতের চুলগুলো পেছনের দিকে চেপে ধরে বসে আছে। সারা শরীর জুড়ে অস্থিরতার ভাব ফুটে উঠেছে। কান জুড়ে একটা শব্দই ভাসছে, আমার বয়ফ্রেন্ডকে ছাড়ছেন না কেন? কথাটা শুধু দু কান জুড়ে বাজছে আইরিনের। তাহলে মাহিনের ইগনোরের কারণটা কি এটা ছিল? সে এবার মাহিনের নাম্বারে ফোন দেয়। দেখে ফোন বিজি। মিনিট 10 পর ফোন দিলেও দেখে বিজি। এদিক ওদিক পাইচারি করতে করতে একরাশ দুশ্চিন্তা নিয়ে ধপাস করে বিছানায় বসে পড়ে সে। বাহ, সিগারেট খাওয়া ধরেছো দেখছি ভাইয়া। হঠাৎ ফারহার এমন কথায় উল্টো দিকে ঘুরে মুখ থেকে সিগারেট ফেলে তা পায়ের নিচে পিষে ফেলে ফারদিন। হাত দিয়ে ধোয়া তাড়িয়ে ফারহার দিকে তাকিয়ে বললে, এত রাতে তুমি এখানে? কিছু হয়েছে? ফারদিনের প্রশ্নের উত্তর না দিয়ে ফারহার রেগে বলে, তার আগে বলো, তুমি সিগারেট খাওয়া শুরু করেছো কবে থেকে? কেন এসব পাগলামিগুলো নিজের মাঝে তৈরি করছো? সে হারিয়ে গেছে। নিজের জীবনটা গুছিয়ে নিলে এমন আরো অনেক আইরিন আসবে। বিষয়টা কেন বুঝছো না তুমি ভাইয়া? ফারহার কথায় একটু হেসে দেয় ফারদিন। তারপর বলে, তার মতো অনেক পাবো, এটা সত্য রে, কিন্তু তাকে তো আর ফিরে পাবো না। ফারহা কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে শান্তভাবে বলল, আর কখনো সিগারেট খাবে না, আমার এটা পছন্দ না। আর কখনো খেলে তোমার সামনেও আসবো না আমি। বলেই ঘরের দিকে চলে যায় ফারহা। তার মনেও যেন মুহূর্তেই একটা শব্দ কাটার মতো গেঁথে গেল। কাউকে হারিয়ে ফেলার পর তার মতো অনেক মানুষকে লাইফে পেলেও ওদের মাঝে সেই মানুষটাকে তো আর ফিরে পাবো না। কলেজে আসার পর থেকে আবরার একটা বিষয়
খুব ভালো করে লক্ষ্য করছে, আর তা হলো ছোট আবরারের সাথে ফারহাকে। সকালে দেখলো একসাথে কলেজে আসলো, ক্যান্টিনেও দুজনকে একসাথে দেখলো, এরপর ছুটির পরও দুজনকে একসাথে কোচিংয়ে আসতে দেখলো। ইদানিং ফারহার প্রতি আবরারের নজরটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে। ফারহা কখন কি করে, কার সাথে থাকে, এসব বিষয়গুলো কেন এত লক্ষ্য করে তা সে নিজেও বুঝে উঠতে পারে না। কোচিং শেষে ফারহাকে একপাশে ডেকে নেয় আবরার। আজ খুব অধিকার খাটানোর মতো করেই প্রশ্ন করে, ওই জুনিয়র ছেলেটার সাথে তোমার এত কি? ফারহা কিছুক্ষণ আবরারের দিকে চেয়ে থেকে বলে, আপনি জেলাস? আবরার একটু বিরক্তি নিয়ে বলল, একদম কথা ঘোরানোর চেষ্টা করবেন না। ওই ছেলেটার সাথে তোমার এত কি? কেন তোমার সাথে ওই ছেলে সারা দিন আঠার মতো লেগে থাকে, আর তুমিও তো তার সাথে সময় কাটাও। ফারহা এবার একটু সিরিয়াস ভাব নিয়ে বলল, ওই ছেলেটা আমাকে ব্ল্যাকমেইল করে, তাই চাইলেও তাকে কিছু বলতে পারি না। হোয়াট? ফারহা আবারও বলল, সে বলে তার সাথে বন্ধুত্ব না করলে আমাদের বিষয়টা সবাইকে বলে দেবে। আবরার এবার একটু অন্যরকম হয়ে বলল, আবরারের রাগটা একটু বেড়ে গেল। মানে কি? ওইসব জানে কি করে? আমি নিজেও জানি না, শুধু বলে আপনার সিক্রেটটা সবাইকে বলে দেব। আবরার একটু রেগে বলল, ওই ছেলেটাকে ডেকে আনো তো। ফারহা ছেলেটাকে ডাক দিলে পাশে এসে দাঁড়ায় সে, আর হাসি মুখে বলে, কিন্তু আবরার বিষয়টা ফানি মুডে না নিয়ে সিরিয়াস ভাবে বলল, ওর কি সিক্রেট জানিস তুই বল। ছেলেটা নিশ্চুপ পাশে দাঁড়িয়ে থাকলে আবরার ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় ছেলেটার গালে। গালি দৃষ্টিতে বলে, চুপ করে আছিস কেন? চর খেয়ে ছেলেটা গালে হাত দিয়ে এবার ভয়ার্থ গলায় বলল। আবরার অপর গালে আর একটা চর দিয়ে বলল, এই বয়সে মেয়েদেরকে ব্ল্যাকমেল করা শিখেছিস না? সোজা ক্লাসে যা, আর এমন কোনো কাণ্ড করলে সোজা তোর বাবার কাছে কমপ্লেন জানাবো। ছেলেটা দুই গালে হাত দিয়ে চুপচাপ চলে গেলে ফারহার দিকে তাকিয়ে আবরার বলে, তুমি এতটা বোকা তা আগে জানা ছিল না। সোজা বাসায় যাও, আর কোনো ছেলের সাথে দেখলে তোমার অবস্থাও এই ছেলের মতো হবে। আজ 2 বার কল হওয়ার পর রিসিভ করলো মাহিন। আইরিন প্রথমেই সোজাসুজি ভাবে বলল, বলেই ফোন রেখে দিল মাহিন। আইরিন কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে গতকালকে আসা সেই নম্বরে ফোন দিল, কিন্তু ফোন ব্যস্ত দেখাচ্ছে। তাই হতাশ হয়ে ফোন রেখে পড়তে চলে গেল সে। তার আর কয়েক মাস পরই এক্সাম। সবকিছু খুব স্বাভাবিকই ছিল এই কয়েক মাস। এক্সামটাও শেষ হলো সুন্দরভাবে। এক্সাম শেষ হওয়ার সাথে শুরু হলো ফারহার বিয়ের কথাবার্তা। এই মাসে বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছে ছেলেপক্ষ। আর এই কয়েক মাসে আবরারের সাথে মোটামুটি একটু ফ্রি হয়েছে ফারহা। এখন আর কথা বলতে আগের মতো ভয় বা জড়তা তেমন একটা কাজ করে না। তাদের বিয়ের বয়স এখন 5 মাস। এর 1 মাস পর চাইলেই দুজন আলাদা হয়ে যেতে পারবে, কিন্তু সমস্যাটা হলো এই মাসেই ফারহার বিয়ের কথাবার্তা চলছে। ছেলেপক্ষের খুব তাড়া। ছেলে বিয়ের জন্য 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছে। হয়তো এই কয়েকদিনের মাঝেই সব ঠিকঠাক হয়ে যাবে। এপ্রিলে এক্সাম শেষ করে এখন মে মাস চলছে। কয়দিন পর পর বৃষ্টি নামে শহর জুড়ে। মাঝে মাঝে মেঘাচ্ছন্ন পরিবেশে কেটে যায় বেলা। এক্সামের পর তেমন একটা দেখা হয়নি আবরার ও ফারহার মাঝে। আজ এক হালকা পরিষ্কার মেঘাচ্ছন্ন বিকালে একসাথে হলো দুজন। তাদের বিয়ের এখনো সমাপ্তি ঘটেনি। আর এমন অবস্থার আর একটা বিয়ে কেমন করে হবে তার? তাই বিষয়টা নিয়ে আবরারের সাথে কথা বলতে ডেকেছে আজ। মেঘাচ্ছন্ন এই বিকালে গাড়ি থেকে কিছুটা দূরে ছোট নদীটার পাড়ে ঘাসের চাদরে বসে আছে দুজন। কিছুটা দূরেই মেইন রোড। নদীর দিকে মুখ করে বসে আছে দুজন। কারণ এই 1 মাসের ভেতরেই হয়তো দুজনের এই গোপন বিষয়টা নিয়ে ঝামেলা তৈরি হয়ে যাবে। ফারদিন নতুন চাকরি পেল আজ 2 মাস। নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছে সে। আজ অফিস থেকে ছুটি নিয়ে আজ তাড়াতাড়ি বাসায় ফিরছিল সে। রিক্সা দিয়ে আসার সময় চোখ পড়ে পাশের নদীটির তীরে আবরারের উপর। তার সাথে একটা মেয়ে। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না পেছন থেকে। ফারদিন রিক্সা থামিয়ে ওদিকটায় কিছুটা হেঁটে যেতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। কারণ আবরারের পাশে মেয়েটা অন্য কেউ না, তারই ছোট বোন ফারহা। আবরার ও ফারহাকে একসাথে দেখে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল ফারদিন। অথচ এই আবরারই একসময় তাকে নিয়ম নীতি ভালো মন্দের বাণী শোনাতো।
বন্ধুর বোন মানে নিজেরও বোন, কথাটা সবচেয়ে বেশি শুনেছিল আবরারের মুখেই, যার কারণে ফারদিন ভালোবাসি শব্দটা কখনো ভালোবাসার মানুষটিকে বলার সাহস পায়নি। চুপচাপ সব সহ্য করে মেনে নিয়েছে। এই টপিকটা নিয়ে সোহেলের সাথে বন্ধুত্ব নষ্ট করেছে, আইরিনকেও হাসি মুখে অন্যের হয়ে যেতে দেখেছে। আর আজ সেই আবরার কিনা বিয়ের কথা চলছে দেখেও ফারহাকে নিয়ে নদীর তীরে একাকী সময় কাটাচ্ছে। ফারহার সাথে দেখা করতে আসার সময় পথিমধ্যে একটা ছোট ছেলে কিছু ফুল নিয়ে এসে বলল কয়টা ফুল নিতে। আজ সারা দিনে তেমন বেচা কেনা হয়নি তার, কয়টা ফুল নিলে খুব উপকার হতো। ছেলেটার প্রতি একটু মায়া জন্মালো তার। টেপ দিয়ে মোড়ানো 10টা ফুল একসাথে, ওগুলো নিলে হাসি মুখে সেখান থেকে চলে যায় ছেলেটা। আবরার ফুল হাতে হাসি মুখে নদীর তীরের দিকে চলে যায়, কারণ ফারহা বলেছিল এমন একটা নিরিবিলি জায়গায় দেখা করতে যেখানে তেমন একটা মানুষজন থাকবে না। ফারহা সম্পর্কে আবরারের স্ত্রী হলেও কখনো কিছু দেওয়া হয়নি তাকে, তাই কাপা হাতে ফুলগুলো ফারহার দিকে এগিয়ে দিয়ে বলল, আসার সময় নিয়েছিলাম। ফুল নেওয়ার সময় থমকে যায় ফারহা। বুকের ভেতর ধুকপুক শব্দটা বেড়ে যায় দ্বিগুণ। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ফারদিনের দিকে চেয়ে বলল, ভাইয়া। ভাইয়া শব্দটা শুনতেই পেছন ফিরে তাকাই আবরার। ফারদিনকে দেখে দুজনেই উঠে দাঁড়ায়। ফারদিন তাদের কাছে এগিয়ে এসে 2 হাত পকেটে গুজে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে বলে। পাশ থেকে ফারহা বলল, ভাইয়া ওর কোনো দোষ নেই। ফারহার মুখ থেকে কথা বের হওয়ার আগেই সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল ফারদিন। রাগ মিশ্রিত চাহনিতে বলল। আবরার ফুল হাতে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকলে ফারদিন তার বাম কাঁধে ধাক্কা দিয়ে পড়ল। আবরার কিছুটা পিছিয়ে গিয়ে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে পড়ল। ওয়াইফ সে আমার। ফারদিন এবার হতভম্ব হয়ে বলেই ফারহার দিকে তাকালে দেখে সেও নিশ্চুপ। তোকে আমি বিষয়টা বুঝিয়ে বলছি, এখানে সিন ক্রিয়েট না করে চল কোথাও গিয়ে বসে ঠান্ডা মাথায় বলি সব। ফারদিন সোজাসুজি ভাবে বলে। ফারদিনের এমন কথাবার্তায় ভয়ে 2 হাত এক করে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারহা। নিজের ভালোবাসা হারানোর কষ্টটা যেন পুনরায় জেগে উঠেছে ফারদিনের। সেই সাথে নিজের বন্ধুর সাথে বোনকে দেখে রাগটাও বেড়েছে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে পুরো কাহিনীটা শুনল ফারদিন। সব শুনে কিছুক্ষণ নিশ্চুপ থেকে আবরারের দিকে চেয়ে কঠিন স্বরে বলল, ভাই দেখ, এখানে প্রশ্নটা ভালোবাসার নয়, বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট ছিল আর আমরা নিজেদের মধ্যে সমাধান করতে চেয়েছিলাম, তাই কাউকে জানাইনি। 1 মাস পর হয়তো আমাদের ডিভোর্সও হয়ে যাবে, তখন সব আবার আগের মতোই হয়ে যাবে। প্লিজ ভাই, ভুল বুঝিস না আমায়। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে এবার অনেকক্ষণ মুষ্টিবদ্ধ হাতটা আবরারের মুখে বসিয়ে দেয় ফারদিন। হঠাৎ এমন ঘুষির আঘাতে ছিটকে কিছুটা পেছনের দিকে চলে যায় আবরার নিজেকে সামলে নিয়ে আবারও বলল, বিশ্বাস কর, আমাদের বিন্দুমাত্র কোনো দোষ নেই, সব হুটহাট হয়ে গিয়েছিল। বলতেই আর একটা মেরে দেয় ফারদিন। পেছন থেকে ফারহা দৌড়ে এসে ফারদিনের এক হাত চেপে ধরে পড়ল। প্লিজ ভাইয়া, ওকে এভাবে মেরো না। ফারদিনের রাগটা এতই বেশি ছিল যে ফারহার কথা কানে না নিয়ে তাকেও সজোরে একটা থাপ্পড় মেরে দেয়। ছিটকে কিছুটা দূরে গিয়ে ঘাসের মাঝে পড়ে ফারহা। রাগী দৃষ্টিতে বলে। ফারদিন এবার নিজেকে শান্ত করার চেষ্টা করে চারিদিকে তাকিয়ে দেখে আর কিছুক্ষণ এমন চলতে থাকলে লোক জড়ো হয়ে যাবে এখানে। তাই ফারহান এক হাত চেপে ধরে টানতে টানতে মেইন রোডের দিকে হাঁটা ধরে সে। ওদিকে নাক থেকে ঝরে পড়া রক্তটা হাত দিয়ে মুছে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আবরার। ফারদিন এবার থেমে আবরারের দিকে চেয়ে পড়ল। বলেই ফারহাকে টেনে হিচড়ে বাড়ির দিকে রওনা দিল ফারদিন। ফারহার বাবা একটু হাসি দিয়ে ঘড়ির দিকে তাকালো। ফারদিনও তো এখন আসবে বলেছিল, বলল আজ অফিস থেকে ছুটি নিয়েছে, কিছুক্ষণের মাঝেই চলে আসার কথা, অথচ এখনো খবর নেই। তখনই ফারহাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো ফারদিন। কেঁদেই চলছে ফারহা। বাবা বসা থেকে উঠে বলল, কি হলো ফারদিন? ফারুক আছে কেন? আর ওকে কোথায় থেকে নিয়ে এলি? ফারুক তো ঘরেই ছিল। ফারদিন এখনো রাগী লুক নিয়ে বলল। ফারহা এবার কাঁদু কাঁদু ভাব নিয়ে নিজেকে সামলাতে না পেরে চিৎকার করে বলল, আমার হাজবেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম আমি। শুনেছো তোমরা? আমার হাজবেন্ড আবরারের সাথে দেখা করতে গিয়েছিলাম। এখন তোমরাও আমাকে মারবে, তাই না? মারো, সবাই মারো আমাকে। আমার ইচ্ছে, আমার চাওয়া তো কখনো জানতে চাওনি তোমরা। কেন আমার জীবনের সব তোমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে?
কেন আমার কোনো কিছুতে চাওয়ার কোনো অধিকার থাকবে না? কেন আমার মতামত একবার জানতে চাইলে না তোমরা? আমার জীবনে কি আমার চাওয়ার গুরুত্বটা এতটুকুও নেই? শুনে রাখো সবাই, আবরারকে বিয়ে করে নিয়েছি আমি। এখন সে ছাড়া আর কারো ঘরে নিয়ে যাওয়ার অধিকার নেই আমাকে। বলেই কাঁদতে কাঁদতে রুমের দিকে চলে গেল ফারহা। ওদিকে ছেলের বাবা ও মা হাঁ করে বিষয়গুলো তাকিয়ে দেখছে। পাশ থেকে ছেলের মা বলে উঠল। বলেই চলে যাওয়ার জন্য পা বাড়ালো তারা। বের হওয়ার সময় ছেলের মা বলে গেল। বলেই থমথম শব্দে পা ফেলে বেরিয়ে গেল তারা। বাবা কথা বলার শব্দ হারিয়ে সোফায় বসে গেল ধপাস করে। মা দেখি রক্তিম চোখে হাতের মুষ্টিবদ্ধ করে বড় বড় কয়েকটা শ্বাস নিচ্ছে। রুমে গিয়ে স্থির হয়ে কয়েকটা বড় বড় শ্বাস নিল ফারদিন। এমন একটা ঘটনা ঘটে গেছে তার এখনো বিশ্বাস হচ্ছে না। সবার ভালোবাসায় পূর্ণতা পাক এটাই সে চায়। কিন্তু আবরার, তাকে হিট করার আগ মুহূর্তেও ফারদিন জিজ্ঞেস করেছিল সে ফারহাকে ভালোবাসে কিনা, কিন্তু আবরারের উত্তরে না সূচক শব্দটাই খুঁজে পেয়েছিল সে। কারণ সে বারবার বলছিল এটা একটা অ্যাক্সিডেন্ট, আর 1 মাস পরই বিচ্ছেদ হলে সব আগের মতো হয়ে যাবে। কিন্তু ফারহা, সে কি মেনে নিতে পারবে সব? আর একজন ডিভোর্সি মেয়ে সমাজে কতটা অবহেলিত এটা ফারহার সাথে মেলাতেই নিজের রাগকে কন্ট্রোল করতে পারেনি সে। রাগে আবরারকে হিট করে বসে। রুম থেকে বেরিয়ে ফারহার রুমের দিকে এগিয়ে গেলেই দেখে ভিতর থেকে দরজা বন্ধ। ভেতর থেকে ঠাস ঠাস শব্দ আসতেই জানালা দিয়ে উকি দিয়ে দেখে মা হাতে বাবার একটা বেল্ট নিয়ে নানান ধরনের কথা বলে বলে বেধরম পিটাচ্ছে। আর বাবা ড্রয়িং রুমের সোফায় নিশ্চুপ হয়ে বসে আছে। এত আদরের মেয়েটাকে বাঁচাতেও আসছে না আজ। ফারদিন বারবার দরজায় থাপ্পড় দিতে দিতে মাকে ডাকতে লাগলো। মায়ের এমন রূপ দেখেছিল সেই ছোটবেলায়। বড় হওয়ার পর আজ প্রথম এমনভাবে পিটাচ্ছে ফারহাকে। মায়ের বলা কথাগুলোর কোনো উত্তর না দিয়ে চুপচাপ ফ্লোরে বসে মার খাচ্ছে আর কান্না করছে ফারহা। কারণ মা সব সময় বলতো তাদের কথার বাইরে কিছু করলে কেটে নদীতে ভাসিয়ে দিবে। তবুও কোনো অন্যায়কে মেনে নেবে না সে। মায়ের এমন হিংস্র রূপটা এর আগে কখনো দেখেনি ফারহা। ছোটবেলায় তো অনেক মেরেছিল। হয়তো গাছ থেকে চিকন ডাল ভেঙে কয়েকটা লাগিয়ে দিত, আবার কখনো পড়ার টেবিল থেকে স্কেল নিয়ে কয়েকটা দিত। ওগুলোকে মার বলা গেলেও আজকেরটাকে কোনো মতেই মার বললে ভুল হবে। বাইরে থেকে ফারদিন বারবার দরজায় আঘাত করে বলল, কিন্তু কোনো কথাই কানে না নিয়ে নিজের সব শক্তি নিয়ে পিটিয়ে মনে হচ্ছে সব রাগ এই মারের মাধ্যমেই ছাড়লেন। একটাই মেয়ে, আশেপাশের কিছু মেয়েদের খবর শুনতে শুনতে সব সময়